নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন রাজদেবী 2.0 অরিজিনালস থেকে লেখক অরিন্দম ব্যানার্জির সৃষ্টি ডিটেকটিভ ইন্দ্রজিৎ সোম সিরিজের দ্বিতীয় গল্প সুইসাইড সোসাইটি রহস্য। এই সিরিজের প্রথম গল্প যারা শোনেননি তারা এই গল্পটি শোনার শেষে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে শুনে নিতে পারেন। আমাদের আজকের নিবেদনটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। এই গল্পের পটভূমি ও চরিত্রগুলোকে বাস্তবায়িত করবার জন্য লেখক বিভিন্ন প্রকার প্রাপ্তমনস্ক চেতনা ভিত্তিক ভাষার প্রয়োগ ও নৃশংস ঘটনার বর্ণনা করে থাকতে পারেন। তাই উক্ত ব্যাপারে সচেতনতা বজায় রেখে কেবল গল্প শোনার আনন্দে আমাদের নিবেদনটি গ্রহণ করবেন, আমরা এই আশা রাখব। যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি এমনই বিভিন্ন স্বাদের গল্প। সাবস্ক্রিপশনটা কিন্তু আপনাদের জন্য ফ্রি, তবে এতে আমরা সাহস পাই এবং উৎসাহ পাই আরও ভালো কাজ করার। গল্প তো শুনবেনই এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের উপস্থাপনা। ভালো লাগে তো অবশ্যই নিজেদের বন্ধু মহলে শেয়ার করবেন। তবে আর বেশি দেরি করব না, শুরু করছি আজকের গল্প রাজদেবী 2.0 অরিজিনালস থেকে অরিন্দম ব্যানার্জির লেখা ডিটেকটিভ ইন্দ্রজিৎ সোম সিরিজের থেকে সুইসাইড সোসাইটি রহস্য। শহরে আবার এক আত্মহত্যার ঘটনা। নিজের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুর পথ বেছে নিল ক্লাস 10-এর এক ছাত্রী। ছাত্রীর নাম জানা যাচ্ছে মিতা সাহা, ঠাকুরপুকুর নিবাসী মিতা। শহরে এই নিয়ে এক মাসে তৃতীয় আত্মহননের ঘটনা। আমরা মিতার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কাল রাত অবধি ঠিক ছিল, আমাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়াও করলো। কখনো আত্মহত্যা করতে পারে না আত্মহত্যা করতে। আপনার কি মনে হয় আপনার মেয়েকে খুন করা হয়েছে? কেউ বা কারা আপনার বাড়ির ভেতরে ঢুকে খুনটা করেছে? আমি জানি না, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু পারবো না। স্বভাবতই ওনারা এই মুহূর্তে কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। এক মাসে 3 জন পড়ুয়া আত্মহত্যা করলো। এর পেছনে ঠিক কারণটা কি? সিলেবাসের চাপ, নাকি অন্য কোনো মনস্তাত্ত্বিক কারণ, নাকি এর পেছনে আরও কোনো গভীর কারণ থাকতে পারে? স্বাস্থ্যমন্ত্রী রূপক বসু এক্স হ্যান্ডেলে এই ঘটনার জন্য শোক জ্ঞাপন করেছেন। পড়ুয়াদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবুও প্রশাসনের উপর প্রশ্ন উঠছে, পুলিশ কেন এখনো ব্যর্থ কারণ খুঁজে বের করতে? এরপর কে? আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা নয় তো? সাবধানে থাকুন আর ওদের নজরে রাখুন। জ্যৈষ্ঠের ভ্যাপসা গরমে একেবারে নাজেহাল অবস্থা। তার উপর বৃষ্টির দেখাই নেই। শুধু দেখাই নেই না, কোনো রকম পূর্বাভাসও নেই। আমাদের অফিসের শান্তনুদা আবহাওয়া নিয়ে রিপোর্ট লেখে। ইদানিং শান্তনুদার উপরে খুব রাগ হচ্ছে। যদি হাওয়া অফিসকে বলে একটু বৃষ্টির খবর লিখতে পারতো। তা যাই হোক, এই ভ্যাপসা গরমেও আজ কিছুটা কেনাকাটা করতে বেরোতে হল। না, আমার কিছু না, আমার বন্ধু বিখ্যাত রহস্য অনুসন্ধানী ইন্দ্রজিৎ সোমের জন্য। এমনিতে কেবল রবিবারটা ছুটি পাই, বাড়িতে এসি চালিয়ে আরাম করার এই একটা দিন। কিন্তু ওর জন্য মুখে কিছু বলাও যায় না, সবচেয়ে কাছের বন্ধু বলে কথা। আরে আধ ঘন্টার তো ব্যাপার, প্রতিদিনই হাঁটার অভ্যাসটা রাখা ভালো। কি আধ ঘন্টার ব্যাপার? এই যে তোর এক ফোঁটাও ভালো লাগছে না আমার সাথে বেরিয়ে, অথচ আমাকে রিজেক্টও করতে পারিস না। আরে আমি আবার কখন বললাম ভালো লাগছে না? বলিসনি, কিন্তু ভাবছিস। দেখ, তুই প্রথমে ঘড়ি দেখলি, এর মানে তুই মনে মনে হিসেব করলি কতক্ষণ আগে বেরিয়েছিস, কতক্ষণ আরও হাঁটতে হবে। তারপর আমার দিকে আর চোখে তাকালি। কারো ওপর খুব রাগ হলে তাকে কিছু না বলতে পারলে মানুষ যেভাবে তাকায় আর কি। তারপর আঙুল মটকালি, এতে রাগের বিষয়টা একেবারে কনফার্ম হলাম।
লাস্টলি নিচের দিকে তাকিয়ে হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস। ওয়েট 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 ওয়েট, তুই এত কিছু মোটেও অ্যানালাইসিস করিসনি। আমাকে ভালো করে চিনিস, তাই জানিস আমার মনে কি চলছে। তুমি ভাইয়া গড়পাড়ের ইন্দ্রজিৎ সোম, কোনো শার্লক হোমস টোমস নো। বিশ্বাস করলি না তো? বেশ, ঠিক জায়গায় প্রমাণ দেব। ও ভালো কথা, ফেরার সময় একবার রাতুলদার বাড়ি হয়ে ফিরতে হবে। নতুন কোনো কেস? জানি না, দেখা করতে বলেছে একবার। কেনাকাটা করে যখন রাতুলদার বাড়ি গিয়ে পৌঁছলাম, তখন শহরের বুকে সন্ধ্যা নেমে এসেছে। কিছু কিছু জায়গায় ঘরে ফেরার ব্যস্ততা চোখে পড়ছে। আজ রবিবার, এমনিতেও অন্য দিনের চেয়ে ভিড় তুলনামূলক কম। রাতুলদার বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে রাতুলদা নিজেই বেরিয়ে এলো। আয়েন্দ্র, এসো। সৌরভ, ভেতরে এসো। রাতুলদার বাড়িতে ইন্টেরিয়ারটা বরাবরই চমৎকার লাগে। চাকচিক্য ব্যাপারটা একেবারেই নেই, বরং সূক্ষ্ম একটা শান্ত ব্যাপার আছে। ভেতরে বৈঠকখানায় ঢুকে সোফায় গিয়ে বসলাম আমরা দুজন। কি খাবি বল? আজ তোদের বৌদি বাড়ি নেই, কিন্তু তাতে কি হয়েছে, আমি তো আছি। বল কি খাবি? সৌরভ, বলো। এই গরমে 2 গ্লাস ঠান্ডা কিছু খাওয়াও, ব্যাস। আর পারা যাচ্ছে না, যা গরম। ওকে, তাই হোক। রাতুলদা আমাদের জন্য দুটো কাঁচের গ্লাসে 2 গ্লাস ঠান্ডা আম পোড়া শরবত নিয়ে এলো ভেতর থেকে। চমৎকার। আচ্ছা, এবার মেইন কথায় আসি। রিসেন্টলি ঠাকুর পুকুরের সুইসাইড কেসটা শুনেছিস নিশ্চয়ই? হ্যাঁ, ক্লাস 10-এর এক ছাত্রী। হ্যাঁ, এই নিয়ে 1 মাসে শহরে 3 নম্বর টিন এজ সুইসাইড কেস। 3 জন স্টুডেন্ট ঠিক একইভাবে ঝাঁপ দিয়ে। আমার এবং গোটা পুলিশ ডিপার্টমেন্টের দৃঢ় বিশ্বাস এই আত্মহত্যার ঘটনাগুলোর মধ্যে কানেকশন আছে, এবং এই 3টেই নয়, আরও এই ধরনের ঘটনা ঘটেছে বা ঘটতে চলেছে। হয়তো আমরা এখানে বসে কথা বলছি, কলকাতার কোথাও বা বাংলার অন্য প্রান্তে। এই কানেকশনটা যে কি সেটাই আমরা বুঝতে পারছি না, আর সেটা না বোঝা গেলে, বুঝতেই পারছিস। আচ্ছা রাতুলদা, তুমি এতটা শিওর হচ্ছ কি করে? হতে তো পারে 3টে বিচ্ছিন্ন ঘটনা। না সৌরভ, না। ভেতরে এসো, তোমাদের কয়েকটা জিনিস দেখাই, এসো। আমাদের ভেতরের ঘরে নিয়ে গেল রাতুলদা। সেই ঘরের একপাশে একটা দরজা, সেই দরজার পাল্লাটা ঠেলতেই আর একটা ঘর। এই ঘরটাকে দেখলে মনে হয় বিশেষ কোনো কারণে পুরো বাড়ির মধ্যে থেকে আলাদা করা হয়েছে। ঘরের লাইট জ্বালায় রাতুলদা। আমাদের সামনে একটা বিশাল বোর্ড দেওয়ালে টাঙানো, আর সেই বোর্ডে স্টিকি নোটসের মতন ক্লিপ দিয়ে আটকানো 3টে ছবি। 2টি ছেলে, 1টি মেয়ে। 3টে ছবি মার্কিং করা রয়েছে 1, 2 আর 3 নম্বর দিয়ে। 1 নম্বরে যে ছবিটি রয়েছে তাতে একটি কিশোর, বয়স 15-16-র বেশি না, চোখে চশমা। ছবিতে দেখে মনে হয় সুস্বাস্থ্য এবং চোখে মুখে বুদ্ধির ছাপ পরিষ্কার। 2 নম্বরেও একটি কিশোর, তারও বয়স ওই 15-16, প্রাণোচ্ছল চেহারা, মুখে এক গাল হাসি। তৃতীয় ছবিটি এক কিশোরীর, তারও বয়স ওরকমই, মেয়েটির চোখেও বুদ্ধির দীপ্তি পরিষ্কার। হ্যাঁ, নাও লুক এট দিস। 1 নম্বর, ছেলেটির নাম সমীরণ দাস, নিবাস আলিপুর। ওখানকার লোকাল একটি বেসরকারি স্কুলে ক্লাস 11-এর ছাত্র। স্কুল থেকে জানা গেছে টপার ছিল। দ্বিতীয় জন সাগ্নিক চক্রবর্তী, নিবাস লেকটাউন, 10-এর ছাত্র। আর তৃতীয় জন মিতা, নিবাস ঠাকুরপুকুর। হ্যাঁ, রাইট। ছবি 3টে দেখে বুকটা যেন কেঁপে উঠল। কিসের তাড়নায় নিজের প্রাণ কেড়ে নিল এই ফুলগুলো? এরা তো আমাদের দেশের ভবিষ্যৎ। কেউ হয়তো ডাক্তার হতো, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা অনেক বড় মানুষ, কিন্তু এই বয়সে। এবার আসি সৌরভের প্রশ্নে। কেন আমরা শিওর এদের মধ্যে যোগ আছে? প্রথম পয়েন্ট যেটা তোমরা লক্ষ্য করেছ সেটা এদের বয়স। এরা প্রত্যেকেই 15 থেকে 16 বছর বয়সী। 3 জনই বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আর ইন্টারেস্টিংলি প্রায় একই সময়, ভোর রাতের দিকে। ফরেন্সিক বলছে প্রায় 3টে থেকে 4টে।
আর দিস পয়েন্টস নট এনাফ? এদের মধ্যে কোনো কানেকশন আছে কি? আই মিন ফ্যামিলি, ক্লাসমেট অর এনিথিং এলস? ওটাই তো ইন্দ্র, ওটাই তো। এদের মধ্যে কিছু একটা যোগ আছে, কিন্তু কি সেটাই তো খুঁজে পাচ্ছি না। না একে অপরের ফ্যামিলিকে চেনে, না এরা নিজেরা নিজেদের চিনত, না এদের কোনো কমন ফ্রেন্ড আছে। হোপলেস। এই তিনটে যে বিচ্ছিন্ন আত্মহত্যার ঘটনা নয় এটা মোটামুটি বলা যায়, কিন্তু এই মুহূর্তে আমরা এই তিনজনের মধ্যে একটা কানেকশন পাচ্ছি। এদের বয়স। রাতুলদা, তোমার কি মনে হয় এদের কি কেউ ইনসিস্ট করছে? ভীষণভাবে মনে হয় ইন্দ্র। আচ্ছা, এমনটাও তো হতে পারে এই তিনটে মার্ডার কেউ বা কারা ধাক্কা দিয়ে। এটার সম্ভাবনা ভীষণ কম, কারণ ফরেন্সিক বলছে ধাক্কা মারার কোনো রকম কোনো চিহ্ন ভিকটিমদের শরীর থেকে পাওয়া যায়নি। তবে অসম্ভব কিছু না। আচ্ছা রাতুলদা, ওদের ফোনে কিছু পাওয়া যায়নি? না, নাথিং আনইউজুয়াল। আমাদের সাইবার ডিপার্টমেন্ট যদিও এখনো চেক করছে, বাট এখনো অবধি তেমন কিছু পাওয়া যায়নি। বুঝতে পারছি। আমাদের কাছ থেকে এখন কি চাইছো? হেল্প চাইছি ভাই। সত্যি কথা বলতে আমার কেরিয়ারে এতটা ক্লুলেস কোনো দিনও মনে হয়নি কোনো কেসে। এমন কোনো একটা পয়েন্ট আছে যেটা আমরা মিস করে যাচ্ছি, যেটা তোরা হয়তো পেলেও পেয়ে যেতে পারিস। তুই একবার রাজি হয়ে যা ইন্দ্র, আমি নিজে পুলিশ মন্ত্রীর সাথে কথা বলে অ্যাপ্রুভাল নিয়ে আসবো। কেসটা ইন্টারেস্টিং, আমি নেব। কথাটা বলে ইন্দ্র আমার দিকে তাকালো। হ্যাঁ, আমি ওকে সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। সমস্ত ইনফরমেশন আমি মেলে পাঠিয়ে দেবো। তাহলে ওই কথাই রইল। আমরা রাতুলদার বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে রাত নেমে এসেছে। শহরের বুকে আরো একটি আত্মহত্যার ঘটনা। এবার নিজের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো ক্লাস 10-এর ছাত্র অহন মণ্ডল। কি হচ্ছে শহরে? চারটে আত্মহত্যা, চারটি ফুল ফুটে ওঠার আগেই ঝরে পড়লো। আমরা দেখে নেব বিরোধী নেতা অনিল সেন কি বলছেন। আমাদের সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ, আমাদের পুলিশ ব্যর্থ, প্রশাসন ব্যর্থ। আমরা বুঝতে পারছি এগুলো ক্লিয়ার মার্ডার কেস, অথচ পুলিশ বুঝতে পারছে না। আমরা চাই মুখ্যমন্ত্রী ইমিডিয়েট পদত্যাগ করুক। পুলিশ মন্ত্রী ইন্দ্রজিৎ দত্তকেও এখনই পদত্যাগ করতে হবে। এই আমরা দাবি করছি, এই দাবি আমরা করব। বিধানসভার বাইরে ধর্নায় বিরোধী দল। আমরা দেখে নেব পুলিশ মন্ত্রী ইন্দ্রজিৎ দত্ত কি বলছেন। দেখুন, আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট হোল হার্টেডলি চেষ্টা করছে। ইনফ্যাক্ট আমরা বিশেষ কেয়ার নিয়েই এই তদন্তটা চালাচ্ছি। এই ঘটনায় আমরা ভীষণভাবে মর্মাহত। চারটে প্রাণ এভাবে ঝরে গেল, খুব খারাপ। কিন্তু প্লিজ একটু আস্থা রাখুন আমাদের উপর। ট্রাস্ট মি, আমরা এই ঘটনার পুনরাবৃত্তি হতে দেব না, একেবারেই না। যে কারণই থাক এই ঘটনার পেছনে, সেটা মানসিক হোক বা অন্য কিছু, আমরা খতিয়ে দেখব সেটা। আমরা ভিকটিমদের পরিবারের পাশে আছি, থাকবো, কথা দিলাম। হ্যাঁ, আর একটা কথা বলি এখানে। আচ্ছা, অনিল বাবু কি করে এতটা শিওর হচ্ছেন যে এগুলো খুন? কি করে? তার কোনো অভিসন্ধি নেই তো এই সিদ্ধান্তের পেছনে? হতে পারে এটা সরকারকে কালিমা লিপ্ত করার জন্য তার একটা প্রচেষ্টা। আশা করি আপনারা বুঝবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ, নমস্কার। টিভিটা অফ করে দিল ইন্দ্র। অফিসে ছুটির পর সোজা ইন্দ্রর ফ্ল্যাটে চলে গিয়েছিলাম। ওই ফোনে বলেছিল আসতে আর 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসতে। এই নিয়ে 4 নম্বর, সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকবে কে জানে।
এদিকে কোনো রকম ক্লুই আমাদের হাতে নেই। বুঝতে পারছি না শুরুটা কোথা থেকে করব। এখন প্রথম কাজ নতুন কেসটার ঘটনাস্থলে গিয়ে একবার চেক করা। আচ্ছা, কাল তুই কি অফিস ছুটি নিতে পারবি? তাহলে সকালে একবার। তার প্রয়োজন হবে না, আমি অফিসে বলে সেকেন্ড হাফে ম্যানেজ করে নেব। পরের দিন সকালে ঘটনাস্থলে হাজির হলাম দুজন। রাতুলদা আমাদের জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। আমাদের সাথে একজন কনস্টেবলকে রাখার ব্যবস্থা করে রাতুলদা, যাতে জিজ্ঞাসাবাদে কোনো রকম সমস্যা না হয়। ঘরের ভেতরে ঢোকার আগে সারাউন্ডিংটা একবার ভালো করে দেখে নেওয়া দরকার। অনেক সময় ক্লু ওখানেই পাওয়া যায়। কিন্তু আমাদের বিশেষ লাভ হলো না। প্রতিবেশীরা তেমন কিছুই বলতে পারল না। শুধু এইটুকুই জানা গেল, অহন ছেলে হিসেবে খুবই ভালো। শুধু মেধাবীই নয়, পরোপকারের মতন গুণও ছিল ছেলেটির মধ্যে। আমরা জানতে পারলাম বাড়িটি আসলে ছেলেটির দাদু দিদার বাড়ি। বাবা মা চাকরি সূত্রে নিউ ইয়র্ক নিবাসী। সম্ভবত এই ছেলেটির দাদু দিদা ভীষণভাবে ভেঙে পড়েছেন। আমরা তাদের কিছু প্রশ্ন করব বলে ভেতরে এলাম। আর কি প্রশ্ন করবে না? যা বলার তো বলে দিয়েছি। স্যার, আমি জানি আপনাদের ওপর দিয়ে কি ঝড়টাই না বয়ে যাচ্ছে। আমি বেশি বিরক্ত করব না, জাস্ট কয়েকটা কথা। বলুন বলুন। আচ্ছা, এই ঘটনাটা যখন ঘটলো, মানে গতকাল ভোরে, তার আগের দিন অর্থাৎ পরশু রাতে কেমন ছিল অহন? ভালোই ছিল। টিউশন থেকে ফিরে নিজের ঘরে গিয়ে পড়াশোনা করলো, তারপর ডাইনিংয়ে এসে আমাদের সাথে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। কোনো আনইউজুয়াল কিছু দেখেছিলেন, মানে ওর চরিত্রে? ভদ্রলোক ইন্দ্রর দিকে কিছুটা সন্দিগ্ধ চোখে তাকালেন, তারপর মাথা নিচু করলেন। না। স্যার, আরেকটা শেষ কথা, ওর বাবা মাকে জানানো হয়েছে? হ্যাঁ, ওরা আজই ফিরবে। ধন্যবাদ স্যার, আমরা উঠলাম। আমরা বেরিয়ে এলাম। বাইরে কাঠ ফাটা রোদ, তার মধ্য থেকে গরম হাওয়া এসে গা যেন জ্বালিয়ে দিয়ে যাচ্ছে। ওই দেখ, সামনে একটা শরবতের দোকান। হ্যাঁ, আমার কাছে কিন্তু পয়সা নেই। ডোন্ট ওয়ারি ব্রাদার, পরে দিয়ে দিস। তাও পরে দিয়ে দিস? বলা গেল না আমি খাওয়াচ্ছি। যত সব। না না, তোর ঋণ আর বাড়াতে চাই না। মানে অফিস থেকে কিছু কাজ ছেড়ে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। তবুও বাড়ি না ফিরে আমি ইন্দ্রর ফ্ল্যাটেই চলে গেলাম। ইন্দ্র ওর ল্যাপটপটায় 4 জনের ছবি রেখে কিছু নোট করছে। কোনো ক্লু পেলি? না, তবে এই মার্ডারগুলো কানেক্টেড, এই বিষয়ে কোনো রকম সন্দেহই নেই। মার্ডার? হ্যাঁ, এটাও এক প্রকার নিশ্চিত। কি করে? তোর কি মনে হয় সারা কলকাতার সব 15-16 বছরের ছেলে মেয়ে একসাথে প্ল্যান করে দিনের ঠিক একই সময়ে নিজেদের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে? না না না, সম্ভব না এটা। কিন্তু কার কি মোটিভ থাকতে পারে এতটুকু ছেলে মেয়েগুলোকে এভাবে খুন করার? জানি না রে, কোনো প্যাটার্নও তো খুঁজে পাচ্ছি না। কেউ কাউকে চেনে না, কোনো কমন ফ্রেন্ড, ফ্যামিলি ফ্রেন্ড, নাথিং। তবে একটা কি ব্যাপার জানিস, আজ সকালে ভদ্রলোক আমাদের থেকে কিছু একটা গোপন করলেন। অহনের দাদু? হ্যাঁ। কি করে বুঝলি? ষষ্ঠেন্দ্রিয়। পরের দিন রাতুলদা আমাদের নিয়ে গেল পুলিশ মন্ত্রী ইন্দ্রজিৎ দত্তর বাসভবন। আমি রিপোর্ট করতে এই দিকটায় অনেকবার এসেছি, কিন্তু মন্ত্রী মহাশয়ের বাড়ি কোনোদিনও ঢোকা হয়নি। না, বিশাল বাংলো নয়, 2 তলার ছোট্ট একটা বাড়ি। আর সেই বাড়ির অধিকাংশই নিরাপত্তা রক্ষীরা দখল করে আছে। একজন কালো রঙের সাফারি পরা ভদ্রলোক আমাদের নিয়ে গেল একটা ঘরে। ইন্দ্রজিৎ দত্ত আমাদের জন্য সেখানেই অপেক্ষা করছিলেন। আঙুলের ইশারায় একটা সোফা নির্দিষ্ট করে আমাদের বসতে বললেন। ভদ্রলোক বেশ লম্বা, তাকে এত কাছ থেকে আগে দেখিনি। বসে থাকলেও মনে হয় দাঁড়িয়ে আছেন। চেহারার মধ্যে একটা গাম্ভীর্য থাকলেও তাকে ঠিক মন্ত্রী বলে মেনে নেওয়া কঠিন। তার প্রধান কারণ তার বয়স। তার বয়স 30-এর বেশি দেখে মনে হয় না। তার উপরে তার অ্যাপিয়ারেন্স এবং চোখের রিমলেস সাদা চশমাটা দেখলে মনে হয় সিনেমার পর্দায় যেমন কোনো নায়ককে মন্ত্রী সাজিয়ে বসানো হয়েছে। আপনি গোয়েন্দা ইন্দ্রজিৎ সোম? না না, আমি গোয়েন্দা টোয়েন্দা নই স্যার, আমি একজন সত্য অনুসন্ধানী। আই ফলো দ্য ট্রেল অফ ট্রুথ। সত্য অনুসন্ধানী? বাহ বাহ, খুব ভালো। রাতুল আমাকে তোমাদের কথা বলল।
সৌরভ, তোমাকে তো আমি চিনি, তুমি তো সাংবাদিক, অনেকবার দেখেছি তোমাকে। তো যাক, কাজের কথায় আসা যাক। দেখো দেখো এই সুইসাইডের কেসটা সরকারকে কতটা চাপের মধ্যে ফেলেছে সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। কি পারছো তো? বাহ বাহ, খুব ভালো। 4 সুইসাইড, জানি না আর কতগুলো হবে। রাতুলকে আমি খুব ভালো করেই চিনি। হি ইজ অ্যান এক্সেলেন্ট কপ, diligent, devoted, intelligent also. But this is the first time, এই প্রথম ওকে দেখলাম এভাবে ধাক্কা খেতে। ওই আমাকে ইনফ্যাক্ট বললো যে তোমরা নাকি ওকে এ ব্যাপারে হেল্প করতে পারো। আমরা চেষ্টা করছি স্যার। স্যার, আমাদের মনে হয় না এক প্রকার নিশ্চিত এগুলো খুন, আত্মহত্যা নয়। বাহ, খুব ভালো। তা কিভাবে খুনগুলো, আই মিন সুইসাইডগুলো হচ্ছে কিছু বুঝতে পারলে? এনি আইডিয়া? না স্যার, ওখানেই আমরা আটকে আছি। তা দেখো, পরিষ্কারই বলছি তোমাদের, জাস্ট রাতুলের কথার ওপর বেস করেই কিন্তু তোমাদের উপর ভরসা করছি। আমার বিশ্বাস তোমরা একটা কোনো সলিউশন বের করবেই। এগুলো যদি সত্যি সত্যি খুনের ব্যাপার হয়ে থাকে, আই ডোন্ট নো হোয়াটস দ্য ট্রুথ, বাট যদি হয়ে থাকে তাহলে যে বা যারা এর পেছনে আছে, এক্সকিউজ মি, একটা আর্জেন্ট কল আই হ্যাভ টু টেক। ওয়েল, তোমরা তদন্ত চালিয়ে যাও, তোমাদের কোনো প্রবলেম হবে না, দ্যাট আই এম এনশিওরিং। ওকে, বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমরা বেরিয়ে এলাম। চল তোদের পৌঁছে দিই। গাড়িতে উঠে বসলাম আমরা। রাতুল দা একটা হেল্প করতে পারবে? এই ছেলেমেয়েগুলোর নিশ্চয়ই নিজস্ব ফোন ছিল। এদের সোশ্যাল মিডিয়ার যত চ্যাট আছে সবগুলোর আমার একটু ডিটেলস চাই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সবগুলোর। ওকে, আমি তোকে মেল করে দেবো, কিন্তু বিশেষ কিছু পাবি না, আমরা সবটাই চেক করেছি। আর একটা কথা, আজ আমরা এই 4 জনের কিছু বন্ধুর সাথে কথা বলবো, তোমাকে একটু ব্যবস্থা করে দিতে হবে। ঠিক আছে, তাও হবে। আর কিছু না, আপাতত এইটুকুই। রাতুলদা ব্যবস্থা করে দিয়েছিল। আমরা এই ছেলে মেয়েগুলোর বেশ কিছু বন্ধুদের সাথে কথা বললাম, তবে বিশেষ কিছু জানতে পারলাম না। তারা কেউই তাদের বন্ধুদের কোনো চেঞ্জ বুঝতে পারেনি, কেবল একজন ছাড়া, অহনার বান্ধবী মোনালিসা রায়। কি দেখেছিলে? Nothing as such, but Ahan was quite upset. কিছুদিন খুব আপসেট ছিল। কারণ কি ছিল তোমাকে বলেছে? না আঙ্কেল, তবে আমার মনে হয় ওর দাদু দিদার সাথে ওর মা বাবার ওকে নিয়ে কিছু একটা চলছিল। ও জাস্ট বলেছিল বাবা মা হয়তো আমাকে নিয়ে চলে যাবে, কিন্তু আঙ্কেল ঘটনাটার দিন হি ওয়াজ ভেরি হ্যাপি, যেন কিছুই হয়নি। তোমার সাথে ওই দিন দেখা হয়েছিল? না, কিন্তু ফোনে কথা হয়েছিল রাতে। বেশি কথা বললো না, বললো পরের দিন সবটা বলবো, কিন্তু মাথা নিচু করে কি একটা চিন্তা করে। থ্যাংক ইউ মোনালিসা, অনেক হেল্প করলে। আহান এমনটা কেন করলো আঙ্কেল? কেন করলো? খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। রাস্তায় তখন মানুষের ঢল নেমেছে। রাত একটু একটু করে সন্ধ্যার আসনে নিজেকে বসাতে শুরু করেছে। দূরে ট্যাক্সির কর্কশ হর্নের শব্দ, ট্রামের টিং টিং, মানুষের চিৎকার। কলকাতা যেন ঘুম থেকে সদ্য উঠেই ভয়ানক এক যুদ্ধের দিকে ছুটে চলেছে। এই যুদ্ধের অভ্যাস কলকাতার আছে, কলকাতার মানুষেরও আছে, তাও প্রথমটা মানিয়ে নিতে বেশ অসুবিধে হয়। সব থেকে বেশি আটকাচ্ছে কোথায় জানিস? খুনগুলো হলো কিভাবে? 7 থেকে ঠেলে ফেলা হয়েছে। না রে, 4 খুন। বাড়ির ভেতর খুনি ঢুকলো, ছাদে ভিকটিমদের টেনে নিয়ে গেল, তারপর ঠেলে ফেললো। না না, ওরা যাবেই বা কেন? হয়তো জোর করে, না হলে অজ্ঞান করে। তুই ভুলে যাচ্ছিস যে ওদের সব রকম ফিজিক্যাল চেক ফরেন্সিক করেছে, কিন্তু এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি, না ধস্তাধস্তির, না কোনো কেমিক্যাল যা ওদের অজ্ঞান করতে পারে। আর ওদের মৃত্যুর কারণও তারা স্পষ্ট করেছে, ছাদ থেকে পড়ে। তাহলে তুই কি বলতে চাইছিস, যে ওরা স্বেচ্ছায় গিয়েছিল?
তাহলে তো এটা আত্মহত্যায় দাঁড়াচ্ছে। জানি না, অনেক উত্তর পাওয়া বাকি আছে। শুধু একটাই ভয়, বেশি দেরি না হয়ে যায়। ওদের চ্যাটগুলো আজ একটু ঘেঁটে দেখতে হবে। কিছু আর্জেন্ট কাজ ছিল, তাই বাড়ি ফিরে এলাম। ইন্দ্রকে বলে এলাম কোনো কিছু গুরুত্বপূর্ণ খুঁজে পেলে আমাকে জানাতে। বাড়িতে গিয়ে হলো এক বিশ্রী কাণ্ড। মা দেখি আমার উপরে ভীষণ রকম খাপ্পা। সারাদিন ইন্দ্রজিতের পেছনে টোটো করে ঘুরলে হবে? আরে টোটো করে কোথায় মা, হেঁটে হেঁটে ঘুরছিলাম তো। মায়ের সাথে ইয়ার কি? হ্যাঁ, এভাবে থাকলে চাকরিটা তো যাবে। তাই তো চাই, কিন্তু অফিসের লোকগুলো আমাকে তাড়াতে চায় না। কাল মাসিরা আসছে, অফিস যাবে, অফিস থেকে সোজা বাড়ি আসবে। বয়স তো বাড়ছে, শুনছি ওর একটা বিয়ের সম্বন্ধও আনছে। তুমি এই বয়সে আবার বিয়ে করবে? আমার বাবার তাহলে কি হবে? হ্যাঁ, আমারই বা কি হবে? সব কিছুর একটা সীমা থাকে বাবু। আমি যা বললাম তার যেন নড়চড় না হয়। যথাজ্ঞা। 2 দিন অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস, ব্যাস। ওইদিকে আর যাওয়া হলো না। এদিকে ইন্দ্র আর ফোন করলো না। আমি ইন্দ্রকে যে ফোন করব তারও সুযোগ পেলামই না। এদিকে যাই হোক, আমার মন পড়ে থাকলো কেসটার দিকে। ছোট ছোট ছেলে মেয়েগুলোর মুখ বারবার ভেসে আসতে থাকলো মনের মধ্যে। শুধু একটাই প্রশ্ন ঘুরে ঘুরে আসতে থাকলো, কেন? 3 দিনের দিন তাল কাটল। অফিস থেকে বাড়ি এসে ফোনটা খুলে যখন খবর দেখলাম, আরেকটা আত্মহত্যা। এবার মানিকতলা, সেম প্যাটার্ন। এবার একটি মেয়ে, নাম খুশি আইচ। সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে গেলাম ইন্দ্রর ফ্ল্যাটের উদ্দেশ্যে। রাস্তায় আমাকে ইন্দ্র নিজেই ফোন করে লালবাজার আসতে বলল। চলো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। দেখো, তোমরা দৃশ্যটা দেখতে পারবে তো? এখনো বলতে পারো না যেতে চাইলে। আমরা গিয়ে পৌঁছলাম ঘটনাস্থলে। প্রচুর মানুষের ভিড় ঠেলে আমরা 3 জন ঢুকলাম। তারপর দেহটার কাছে পৌঁছতেই গাটা যেন গুলিয়ে উঠল। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। দম বন্ধ হয়ে আসছে, শরীরটা ভীষণ খারাপ লাগছে। বাইরে গুমোট হয়ে আছে, তার উপর মর্মভেদী কান্নার শব্দ। আচমকা আকাশ কালো করে প্রচণ্ড বৃষ্টি নামল। পেছন থেকে শুনতে পারছি রাতুলদার চিৎকার, ফাস্ট 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 ফাস্ট, এভিডেন্স নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি করো। ঘটনাস্থলের উল্টো দিকে একটা বাড়ির রোঁয়াকে গিয়ে বসলাম। জানি ভিজে যাচ্ছি, কিন্তু আমার যেন সব চেতনা লোপ পেয়েছে। আচমকা কাঁধে একটা হাত পড়ল। পাশে দেখি ইন্দ্র। অনেক হয়েছে, এবার একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। নরকের কীটকে নরকে যদি না পাঠাতে পারি, তবে আমার নামও ইন্দ্রজিৎ সোম না। বাড়ি এসে জামা কাপড় ছেড়ে নিজের ঘরে যেতে যাচ্ছি, আমার পথ আটকে দাঁড়ালো মা। মা, সরে যাও, আমার ভালো লাগছে না। কি হয়েছে বাবু? হেরে যাচ্ছি মা, হেরে যাচ্ছি। ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সিলিংয়ে ফ্যানটার দিকে তাকাতেই ভেসে এলো ওই 5 জনের মুখ। ওরা যেন হাতের ইশারায় ডাকছে। রাতের দিকে ইন্দ্রর ফ্ল্যাটে গেলাম। ইন্দ্র দেখলাম ভীষণ সিরিয়াস। সব কিছু ঘেটে গেল রে, সব কিছু। মেয়েটা ছাত্রী নয়, বয়স 23। মেয়েটি ছাদ থেকে ঝাঁপ দিয়েছে দুপুর 3টের সময়। আর একটা ফিক্সড প্যাটার্ন ছিল, আগের 4 জনই সম্ভ্রান্ত পরিবারের, কিন্তু এক্ষেত্রে মেয়েটির বাবা একজন অটো ড্রাইভার। বাড়িটা তো তুই দেখলি। আচ্ছা, এমনটা তো হতে পারে না যে এটা একটা ডিস্টিংক্ট কেস? খুনি আগের খুনগুলোর সুযোগ নিয়ে। হতে পারে, কিন্তু আমার সবচেয়ে যে ব্যাপারটা খারাপ লাগছে জানিস, মেয়েটার বডি প্রায় 2 ঘন্টা ওইভাবেই পড়েছিল, কেউ দেখতে পায়নি। বাড়িতে বাবা আর মেয়ে থাকে। বিকেল 5টার পর বাবা বাড়ি ফিরে এই দৃশ্য দেখে। রোজই ওই সময় ভদ্রলোক একবার বাড়ি আসেন, চাটা খেয়ে আবার বেরোন। আচ্ছা, গত 2 দিনে কোনো ক্লু পেলি? না, তবে একটা ভিকটিমদের ব্যবহারের, যাকে বলে বিহেভিয়ারিয়াল প্যাটার্নের একটা সাদৃশ্য পেয়েছি। কিরকম? মনে আছে অহনের বান্ধবী মোনালিসা কি বলেছিল? ও কিছুদিন আপসেট ছিল, তারপর হঠাৎ ঘটনার দিন ভীষণ খুশি বলে মনে হয়। এক্স্যাক্ট জিনিস বাকিদের সাথেও হয়েছে। সে কি বলছিস? এটা তো মারাত্মক একটা ব্যাপার। পুলিশ জানতো না? ভুলে যাচ্ছিস, ওরা প্রত্যেকে স্টুডেন্ট।
ওদের এরকম হঠাৎ খুশি হঠাৎ আপসেট হতেই থাকে। এটা যদি খুব পরিমাণ হতো, মানে ভীষণ ভেঙে পড়লো কিংবা আনন্দে আত্মহারা হয়ে গেল, তাহলে হয়তো নোটিস করা যেত। এরকম আপসেট ওরা টিউশন টিচারের বকা খেলেও হয়, স্কুল বন্ধুদের সাথে ঝগড়া হলেও হয়। তাহলে এখন ওনারা বললেন কিভাবে? স্পেসিফিকভাবে এই প্রশ্নটাই রাতুলদাকে ওদেরকে করতে বলেছিলাম, এই বিহেভিয়ারিয়াল প্যাটার্নটা। রাতুলদা বলল প্রত্যেকে অনেক ভেবে হ্যাঁ বলছে, মানে বিষয়টা খুব সূক্ষ্ম পর্যায়ের। আচ্ছা, ওই ভদ্রলোক মানে অহনের দাদু, উনি কিছু বললেন না? উনি কিন্তু মুখ খুলছেন না, কিছু একটা গোপন করে যাচ্ছেন। আরও একটা বিষয় এই যে ব্যবহারের বিষয়টা, এটা কিন্তু অহনের ক্ষেত্রে বেশি হয়েছিল, বাকিদের ক্ষেত্রে ততটা হয়নি। বাকিরা কিন্তু তাদের বন্ধুদের বলে যায়নি। খুশির ফোনের ডিটেলটা চাই, কাল পাবো। ভাই তুই কাল না প্লিজ থাকিস, তোকে দরকার পড়বে। আচ্ছা, আমি থাকবো। পরের দিন মায়ের সঙ্গে এক প্রকার ঝগড়া করেই বাড়ি থেকে বেরোলাম ইন্দ্রর ফ্ল্যাটে ঢুকেই দেখি ওর দরজাটা খোলা। ভিতরে ঢুকে দেখি জানলার দিকে হাঁ করে তাকিয়ে কি যেন ভাবছে ইন্দ্র। আমার দিকে না তাকিয়েই বলল, একটা ভালো আর একটা খুব খারাপ খবর আছে, কোনটা আগে শুনবি? তুই দরজা খোলা রেখেছিলি কেন? তুই আসছিলি বুঝতে পেরেই। কি করে বুঝলি? টেলিপ্যাথি। তুই আগে বল কোনটা আগে শুনবি। খারাপটাই বল। ওরা হয়তো রাতুলদাকে বদলি করে দেবে, আর 7 দিন সময় দিয়েছে। কি বলবো বুঝতে পারলাম না, নিজেকে বড় অসহায় লাগছিল। আর ভালো খবরটা? আমাদের কেসের আপাতত লাস্ট ভিকটিমের একটা ডায়েরি পাওয়া গেছে। ডায়েরিটা এখনও পাইনি, ফরেন্সিক টেস্ট হবে তারপর। কিন্তু রাতুলদা ওর থেকে সব কটা পেজের ছবি তুলে পাঠিয়ে দিয়েছে। আমার দিকে ল্যাপটপটা এগিয়ে দেয় ইন্দ্র। পেজগুলো দেখতে থাকি। ডায়েরিটাকে ঠিক ডায়েরির মতন লেখা হয়নি, দৈনন্দিন কোনো প্রয়োজনীয় জিনিস বা করণীয় কিছু ডেট দিয়ে লেখা হয়েছে। এই যেমন প্রথম পেজে লেখা 24 তারিখ বাবার ওষুধ শেষ হবে, তার আগে নিয়ে আসতে হবে। 27 তারিখ ফোনের রিচার্জ করতে হবে। শেষ পেজটায় যা। ইন্দ্রর কথা মতন শেষ পেজটায় গিয়ে দেখলাম পেজে বড় বড় হরফে ক্রস করে লেখা 6টা নাম্বার, 110424। এটা তো গতকালের ডেট। হ্যাঁ, এর আগে বা পরে কিছু লেখা নেই। এটাই শেষ। কিন্তু এইভাবে লেখা কেন, কিছু বুঝতে পেরেছিস? এইভাবে মানুষ কখন কিছু লেখে? যখন নাম্বারটা মনে রাখতে হয়। একটু ভাব। আমি ধর তোকে ফোন করলাম, বললাম একটা নাম্বার নোট কর, তোর হাতের সামনে একটা ডায়েরি পেলি। হ্যাঁ হ্যাঁ, রাইট। নাম্বার নোট করার সময় আমার ক্রস করে লেখার একটা ইয়ে আছে। আমি ভাবতাম আমার একারই। না, এই টেন্ডেন্সিটা অনেকেরই আছে। তার মানে? তার মানে এখনই কিছু স্পষ্ট করে বলা যাচ্ছে না। আর কল লগে শেষ ফোনটা মেয়েটির বাবা করেছিল। চল তোকে একজনের কাছে নিয়ে যাব। ইন্দ্রজিৎ আমাকে নিয়ে গেল হাতিবাগান। একটা বাড়ির সামনে আমাদের ক্যাব এসে থামল। বেশ বড় বাড়ি, গেটের ফলকে লেখা রয়েছে ডক্টর মিলি ম্যাথিউ। আচ্ছা, ইনি সেই মিলি ম্যাথিউ যার কাছে তুই কাউন্সেলিং করাতিস? হ্যাঁ, ভদ্রমহিলা আমায় কঠিন সময়ে ভীষণভাবে হেল্প করেছিলেন। উনি না থাকলে জানি না আমার কি হাল হতো। ভেতরে ঢুকলাম। বড় একটা বাগান পেরিয়ে একটা ঘরে ঢুকতেই দেখলাম একজন মহিলা একটা রেজিস্ট্রি বুক নিয়ে বসে আছেন। আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা জানতে চাওয়াতে ইন্দ্র হ্যাঁ বলল। ভদ্রমহিলা আমাদের একটা রাস্তা দেখিয়ে দিলেন। সেই রাস্তা দিয়ে ভেতরে গিয়েও আরও একটা বাগানের সামনে চলে এলাম। সেই বাগানের মাঝে একটা সাদা গোল টেবিলে 3টি চেয়ার পাতা। তার একটিতে একজন ভদ্রমহিলা একটি কাপ থেকে সম্ভবত কফি খাচ্ছে। ভদ্রমহিলা চুল সব সাদা, দেখে মনে হয় মহিলার বয়স 70-এর কম হবে না। একটা সবজেটে রঙের শাড়ি পরে আছেন। আমাদের দেখতে পেয়ে হাতের ইশারায় ডাকলেন, কেমন আছো ইন্দ্রজিৎ? ভালো আছি মিস, আপনি কেমন আছেন? এই কেটে যাচ্ছে আমার। আর কি, বয়স তো হলো নাকি? এই তোমরা বসো, চা খাবে তো? আমার কাজের মেয়েটি কিন্তু ফার্স্ট ক্লাস লেমন টি বানায়। এই রিটা, রিটা, 2 কাপ লেমন টি বানাও তো। তো বলো, আর কোনো সমস্যা হয়নি তো? তুমি আজকাল শুনলাম গোয়েন্দাগিরি করছো। ওই আর কি। খুব রিস্কি কাজ তো।
আমার তেমন কিছু হয় না, পুলিশই যা করার করছে। তাছাড়া আমার চেহারার অ্যাডভান্টেজ আছে, কেউ চট করে আমাকে গোয়েন্দা বলে বিশ্বাসই করে না। বেশ বেশ, তা বলো, মনে হয় কোনো কেসের জন্যই আমার কাছে এসেছো। না মিস, আমার এই বন্ধুটার একটা সমস্যা দেখা গেছে। হ্যাঁ মানে আমার, হ্যাঁ ইন্দ্র আমার হাঁটুতে একটা চিমটি কাটলো। হ্যাঁ হ্যাঁ আমার আমার ও না আজকাল খুব চিন্তিত থাকে সব সময়। হ্যাঁ হ্যাঁ ভীষণ ভীষণ। তাই বুঝি? আচ্ছা শোনো, আমি তো আজকাল খুব একটা ট্রিটমেন্ট করি না, আমি সব মনে রাখতেও পারি না। আমার দুজন স্টুডেন্টস আছে, ওরাই করে সবটা, আমি ওদের হেল্প করি। দাঁড়াও, নেহা নেহা। একজন মহিলা সাদা পোশাক পরে বেরিয়ে এলেন। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, চোখগুলো বেশ টানা টানা। সুন্দরী বললেও বোধ হয় অত্যুক্তি করা হবে না। হ্যাঁ ম্যাডাম, ডাকলেন? ওনাদের ভেতরে নিয়ে যাও। দীপ্ত আছে তো? হ্যাঁ আছে, আসুন। ভেতরের একটা ঘরে ঢুকলাম। দেখলাম একজন 28-30 বছরের যুবক একটা কম্পিউটারে কিছু কাজ করছে। ঘরে আরও 4টি কম্পিউটার। নাম বলুন। নাম বললাম। আপনার? আমি তো পেশেন্ট নই। আপনি ওনার সাথে এসেছেন, আপনার নামটাও লাগবে। ইন্দ্রজিৎ সোম। ইন্দ্রজিৎ, আচ্ছা আপনার নামটা শোনা শোনা ঠেকছে। আপনি ডিটেকটিভ ইন্দ্রজিৎ সোম? সোনিয়া? হ্যাঁ আমি সে, তবে আমি কোনো ডিটেকটিভ না, আমি সত্যটা খুঁজি মাত্র। যুবক আমাদের নাম কম্পিউটারে নোট করলেন। এবার আমাদের সম্বন্ধে একটা বিচ্ছিরি রকমের সাইকোলজিক্যাল থ্রিলার বানিয়ে পেশ করলেন সত্য অনুসন্ধানী ইন্দ্রজিৎ সোম। সবটুকু শুনে অনেক কিছু বললেন দীপ্ত, যা মন দিয়ে শোনার প্রয়োজন আমি বোধ করলাম না। আপনাকে কিন্তু মাঝে মাঝেই কাউন্সেলিংয়ে আসতে হবে। নেহা, আমি কথা বলছি তো। না সৌরভবাবু, আপনাকে এই মুহূর্তে আর আসতে হচ্ছে না। আমি যে ওষুধগুলো দিয়েছি খাবেন, আর আর নিজেকে আনন্দের মধ্যে রাখবেন। পরে যদি কোনো সমস্যা হয় আবার আসবেন। আচ্ছা দীপ্তদীপবাবু, কখনো কেউ আচমকা ভেঙে পড়লো, তারপর আচমকাই ঠিক হলো, মানে যেন কিছুই ঘটেনি, কিন্তু যখন ঠিক হলো তারপরই চরম কোনো একটা সিদ্ধান্ত নিল, এই ধরুন বাড়ি ছেড়ে চলে গেল কিংবা আত্মহত্যা, এটার পেছনে কোনো রকম কোনো সাইকোলজিক্যাল কারণ থাকতে পারে কি? দেখুন, কোনো মানুষ আপসেট থেকে হঠাৎ করে ঠিক হয় দুটো কেসে। এক, যদি যে কারণে আপসেট হলো সেটা ভুল প্রমাণিত হয়, অথবা সেটা ভালো কিছুতে কনভার্ট হয়, অথবা সেই রিজনটা যদি আর না থাকে। আর দ্বিতীয় কারণ হতে পারে কোনো একটা রিওয়ার্ড সে পেল যেটা আপসেট হওয়ার কারণকে ছাপিয়ে যেতে পারে। ধন্যবাদ দীপ্তবাবু। কেন বলুন তো? জাস্ট একটা কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করলাম। আজ উঠলাম, বাইরে যেতেই শুনতে পেলাম, ওই নেহা, তোকে বলেছি না যখন আমি কথা বলবো তুই কথা বলবি না। ক্যাবে উঠলাম। ইন্দ্রকে খুব উত্তেজিত দেখালো। রিওয়ার্ডের ব্যাপারটা একটা পথে ভেবেছিলাম, ঠিক ওই পথেই যাচ্ছে। খুনির অস্ত্রটা পেয়ে গেছিল সৌরভ, শুধু কনফার্মেশনের অপেক্ষা। ইন্দ্র রাতুলদাকে ফোন করে লাউড স্পিকারে দিল। হ্যাঁ রাতুলদা, একটা ব্যাপার আমাকে একটু কনফার্ম করো, খুশির ফোনে এখন কটা বাজে? প্রশ্নটা শুনে আমি নিজেই হকচকিয়ে গেলাম। কি বলছে ইন্দ্র? কিন্তু রাতুলদা অবাক হলো না। তুই ঠিকই ধরেছিস, আমি তোকে জানাতেই যাচ্ছিলাম। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ রাতুলদা। এই আমি তো কিছুই বুঝতে পারলাম না, কি বলছিস তোরা? চল তোকে বোঝাচ্ছি ফ্ল্যাটে গিয়ে। ফ্ল্যাটে গিয়ে তড়িঘড়ি নিজের ল্যাপটপটা খুলল ইন্দ্র। খুলে ফেসবুকে চলে এলো, তারপর সার্চ করলো খুশি আইজ। ভাগ্য ভালো অ্যাকাউন্টটা লক করা নয়। অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে একটু নিচে স্ক্রোল করতেই তার বার্থডেতে গিয়ে থামলো ইন্দ্র। দেখ সৌরভ দেখ। দেখলাম বার্থ ডেট লেখা 1/1/2007, কিন্তু হ্যাঁ ফেক ডেট দেওয়া রয়েছে। নতুন অ্যাকাউন্ট খুললে বাই ডিফল্ট হয়তো 0101 ডেট আসে, আর ইয়ারটা হয়তো ইচ্ছে করেই টাইমে PM এর জায়গায় AM হয়েছে। মানে ওর ফোনে যখন 3 AM তখন অ্যাকচুয়ালি দুপুর 3টে। মাই গড, তার মানে খুশির ক্ষেত্রেও প্যাটার্ন ব্রেক হয়নি? না হয়নি। কিন্তু খুশি ওদের ফোন পেল কিভাবে? আর খুনি টাইমের ব্যাপারটা নিজে গুলিয়ে ফেললো। দুপুর 3টের সময় খুব রিস্কে, যদি কেউ দেখে ফেলতো? দেখতে পেত না। কেন? মানে কিভাবে?
আরে ইডিয়েট, এটাও বুঝতে পারিস না? খুনি কোনো মানুষই নয়। ফাট! কি বলছিস তুই? তুই একটা জিনিস ভাব, একজন মানুষের পক্ষে সময় নিয়ে এরকম ধারণা, বয়স নিয়ে গুলিয়ে যাওয়া না পসিবল নয়। তার মানে? তার মানে খুব সম্ভবত একটা অ্যাপ। ব্লু ওয়েল? ওরকম বড় কিছু হলে গোটা বিশ্বে খবর হয়ে যেত, কিন্তু কলকাতার বাইরে থেকেও কোনো রিপোর্ট নেই। মানে মূল মাথার টার্গেট জোন এই কলকাতা শহর। কিন্তু ওদের ফোন থেকে যে তেমন কিছুই পাওয়া যায়নি। ওইটাই একটা প্রবলেম। তুই একেবারে কনফার্ম যে এটা কোনো অ্যাপ্লিকেশন? তোর মনে আছে খুশির ডায়েরিতে ক্রস করে কি লেখা ছিল? 110424। আমরা যেটাকে ডেট বলে ভাবছিলাম, আদতে ওটা ডেটই নয়, ওটিপি। ইয়েস, আমার দৃঢ় বিশ্বাস অ্যাপটা ফোনের টাইম ও ফেসবুকের অ্যাক্সেস চেয়েছে। কিন্তু অ্যাপটা ভিকটিমদেরই কেন টার্গেট করল? আরও তো অনেক ছেলেমেয়ে ছিল। এর কারণটা এখনো স্পষ্ট নয়, তবে খুব তাড়াতাড়ি ধরে ফেলব। একটা রাস্তা যখন পেয়েই গেছি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তিলোত্তমায় ঘটে যাওয়া 5টা আত্মহত্যার পেছনে রয়েছে স্মার্টফোন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লালবাজার সূত্রের খবর কোনো এক অ্যাপ্লিকেশন রয়েছে এর পেছনে। কিন্তু আত্মহত্যার ঘটনার পর আচমকা ফোন থেকে উধাও হয়ে যাচ্ছে সেই রহস্যজনক অ্যাপ। শহরে আবার ফিরে এলো ব্লু হোয়েল আতঙ্ক। বিশেষজ্ঞদের মতে ফোন ব্যবহারে এজ রেস্ট্রিকশনে আনা উচিত সরকারের। আরও জানা যাচ্ছে এই আবিষ্কারের পেছনে রয়েছে বিখ্যাত গোয়েন্দা ইন্দ্রজিৎ সোমের মস্তিষ্ক। তাহলে এখন লালবাজারকে প্রাইভেট ডিটেকটিভের সাহায্য নিতে হচ্ছে। একদা দেশের স্কটল্যান্ড ইয়ার্ডের এই দশা হলো কিভাবে? আমার নামটা মিডিয়ায় এলো কিভাবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না ইন্দ্র। এই কেসটা আমার পক্ষে আর লড়া সম্ভব হবে না। তুমি বুঝতে পারছো কি রকম সিচুয়েশন আমাকে পড়তে হবে? ইন্দ্র, আমি সত্যিই কিছু জানি না। তুই একটু মাথা ঠান্ডা কর। কোনো হঠকারী সিদ্ধান্ত এখনই নিস না প্লিজ। আমি দেখছি এই ব্যাপারটা কিভাবে হলো। তুই শিওর তুই অফিসে কাউকে কিছু বলিসনি? অন গড বলছি ভাই, বিশ্বাস কর। কে করলো কে জানে আমি এই কেসটার পেছনে আছি। যে করলো সে যে উদ্দেশ্যে করেছে সেটা সাকসেসফুল। আমি এই কেসে আর নেই। তুই বুঝতে পারছিস, আমার নাম, আমার ছবি মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়াচ্ছে, আমার তো রিস্ক বাড়লই। তার থেকে বড় কথা, আমি ফ্রিলি আর কেসটা নিয়ে কাজ করতেই পারবো না। আমরা ইন্দ্রর ফ্ল্যাটে বসে কথা বলছি, আর ইন্দ্রর ফোন অবিরাম বেজে চলেছে। কোনো না কোনো মিডিয়া হাউস থেকে ফোন আসছে। আরে না, বলছি তো আমি কোনো ইন্দ্রজিৎকে চিনি না, রং নাম্বার। বন্ধুর এই অবস্থা দেখে বেশ খারাপই লাগছে, কিন্তু কে আছে এর পেছনে? আজ আরও একটা রবিবার। ইন্দ্র বলল ওর ফ্ল্যাটেই দিনের বেলাটা থেকে যেতে। একটা ব্যাপার বলা হয়নি, রাতুলদার বদলি সাময়িক স্থগিত করা হয়েছে। ফিলিপ বুদেকিনের নামটা মনে পড়ছে। হ্যাঁ, যে ব্লু ওয়েল গেমটা তৈরি করেছিল, বিকৃত মস্তিষ্কের লোক। সত্যি, সমাজ থেকে দুর্বল মানুষদের সরিয়ে সমাজকে মজবুত করতেই নাকি তার এই অ্যাপ। তবে একটা ব্যাপার জানলাম, যতগুলো এই ধরনের আত্মহত্যা হয়েছিল তার সবগুলোর পেছনে কিন্তু এই অ্যাপটাই ছিল না। এখন এসব কথা আমাকে বলে আর কি হবে? ভালো লাগছে না রে। চল একবার বেরোবো। কি করে বেরোবি? এখন হয়তো মিডিয়া আমাদের জন্য লুকিয়ে বসে রয়েছে। তুই তোর লসের কথাটাই ভাবছিস। আমার ছবি এসেছে মিডিয়ায়, আর আমাকেও যে লম্বা ছুটি নিতে হয়েছে। ভাই, আমার যাতায়াতটাও খুব মুশকিল হয়ে গেছে। মায়ের ফোনে অনর্গল ফোন আসছে, আর আমারটা অফ করে রেখেছি। কে করলো এটা বুঝতেই পারছি না। চল পেছনের দরজা দিয়ে মুখ ঢেকে বেরোবো। নিজেদের বাড়ি থেকেই চোরের মতন মুখ ঢেকে পেছনের দরজা দিয়ে বেরোলাম। রাস্তায় বেরিয়ে কিছুটা হাঁটতেই ঘটে গেল একটা ঘটনা। একটা রোগা মতন লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। মুখ লোকালেও ঠিক চিনতে পেরেছি চাঁদু। খুব ভুল পথে এগোচ্ছিস কিন্তু ছোকরা। যদি ভালো চাস তাহলে কেসটা ছেড়ে দে, তাতে তোরও মঙ্গল আর তোর বন্ধুরও মঙ্গল। আর না হলে... এবার ইন্দ্রর যে রূপটা দেখলাম সেটা খুব কমই দেখেছি। লোকটার কলার ধরে ইন্দ্র সামনের দিকে টেনে নিল। না হলে কি করবি? হ্যাঁ, কি করবি? শোন, আমার নাম ইন্দ্রজিৎ সোম। তোর বাবুকে গিয়ে বলবি তার বাপের যা হাল করেছি তার চেয়েও খারাপ হাল করব। আচমকা এই আক্রমণে লোকটা কিছুটা হতভম্ব হয়ে গেল।
কিন্তু তারপরই যে ঘটনা ঘটে গেল তার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। পকেট থেকে একটা ছোড়া বার করে ইন্দ্রর পায়ে বসিয়ে দিল লোকটা। তারপর দৌড়তে লাগলো। আমি দেখলাম ইন্দ্রর পা থেকে গল গল করে রক্ত বেরিয়ে এলো। এই অবস্থায় আমার লোকটাকে ধাওয়া করাচ্ছে ইন্দ্রর কাছে থাকাটাই বেশি জরুরি মনে হলো। কি এখন ঠিক আছো? হসপিটালে ইন্দ্রকে দেখতে এলেন মন্ত্রী ইন্দ্রজিৎ। ফাইন স্যার। থাক থাক থাক, উঠে বসতে হবে না, বি রিল্যাক্সড। তো শুনলাম ছোড়াটা পুরোপুরি বসাতে পারেনি। স্টিচ হয়েছে, তবে তাড়াতাড়ি ছেড়ে দেবে। বাহ, খুব ভালো খুব ভালো। তা শোনো, তোমাকে আর এই কেসটা দেখতে হবে না। হ্যাঁ, টেক রেস্ট, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। কিন্তু স্যার ওরাও তো সেটাই চাইছে। মেবি, হয়তো তাই, কিন্তু এসবের পর ফার্দার তোমাকে আমি আর অ্যালাউ করতে পারি না। না না, তোমার বাবার পরিচয় জানার পর তো আরও পারি না। ন ন ন আমার ধারণা আমরা খুনির খুব কাছে। বাহ, খুব ভালো, বাকিটা পুলিশ সামলে নেবে। সৌরভ, তোমার বন্ধুর দিকে একটু খেয়াল রেখো। আমি কিছুদিনের জন্য সিকিউরিটির ব্যবস্থা করে গেলাম। পরিস্থিতি কিছুটা ঠিক হলে তারপর তুলে নেব, কেমন? চলি তাহলে। ইন্দ্রজিৎ দত্ত চলে যাওয়ার পর রাতুলদা ঢুকল। এনেছে? হ্যাঁ এনেছি, কিন্তু ওদের ব্যাংক স্টেটমেন্ট দেখে কি করবি? কিচ্ছু নেই, রিসেন্ট পাস্টে তেমন কোনো ট্রানজাকশন হয়নি। তুমি ঠিক করে দেখেছো? একদম, এই দেখ। একটা কাগজের রোল ইন্দ্রর দিকে এগিয়ে দেয় রাতুলদা। রাতুলের ভ্রু কুঁচকে যায়। আমি বুঝতে পারি না ও কি ভাবছে, কিন্তু কিছুতে একটা খুশি হয়নি, সেটা পরিষ্কার। দেখো রাতুলদা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে কোনো একটা অ্যাপই এই সব কিছুর পেছনে আছে। আমি শুধু খুঁজছি রিওয়ার্ডটা। রিওয়ার্ড? হ্যাঁ, তোমাদের সাইবার ডিপার্টমেন্ট কিছু করতে পারছে না। একটা অ্যাপ ওদের মোবাইলে ইনস্টলড হলো, তারপর ওদের প্রভোক করে ব্ল্যাকমেল করে নিজের থেকে উধাও হয়ে গেল। এটা কি করে সম্ভব? ইন্দ্রজিৎ কি বলে গেল? কেসটা ছেড়ে দিতে বলে গেল, আর একটা সিকিউরিটি পেছনে ছেড়ে দিয়ে গেল। তাহলে তুই যেটা চাইছিলি সেটাই হলো। অফিসিয়ালি ইউ আর ফ্রি নাও। কিন্তু এখন তো আমার মত বদলে গেছে। ইন্দ্রজিৎ সোমের মত চট করে বদলায় না, কিন্তু একবার বদলে গেলে আর তাকে হুমকি দিয়ে, শাসিয়ে কিংবা অর্ডার দিয়েও ফের বদলানো যায় না। কিন্তু এই অবস্থায় তোকে আমি কি করে সাহায্য করব? এমনিতেও ট্রান্সফার মাথার ওপর ঝুলছে, তারপর তুই এখনো আমাকে সাহায্য করছিস জানলে। তোমার চাকরিটা তো খেতে পারবে না, সেই ক্ষমতা ওদের নেই। দেখো রাতুলদা, এখন এই কেসটা আমার পার্সোনাল হয়ে গেছে। যারা গেছে তারা আমার নিজের ভাই বোন, এদের বদলা আমি নেবই। এসি ঘরে বসে যে লোকটা সবটা নিয়ন্ত্রণ করছে, তাকে যদি আমি নিদেন পক্ষে হাজত পাস না করাতে পারি। রাতুলদা চলে গেল। আবহাওয়া বেশ ভারী লাগছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে কিছু একটা ঘটবে। বাইরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে জানলাম ওই ইন্দ্রর উপর নজর রাখবে, মানে সিকিউরিটির কাজ করবে। ওইদিকে আমার বাড়িতেও এক বিশ্রী কাণ্ড। বিকেলের দিকে ইন্দ্রকে একটু স্টেবল দেখে বাড়িতে এলাম। বাড়ি আসতেই শুরু হলো, আমার ছেলে এখন গোয়েন্দাগিরি করছে। তা চাকরিটা আছে না গেছে? আমার উত্তর দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না। কিছু না বলে মুখ হাত পা ধুয়ে বেরিয়ে আসি। আমি বলেছিলাম ওই আধপাগলা ছেলেটার সাথে না মিশতে। এবার তো ওরা ভেতরে চলে আসছে। কারা আবার ভেতরে এলো? এখন হাতে মাইক নিয়ে মিউজিকের লোকগুলো আসছে। 2-3 দিন পরে হাতে বন্দুক নিয়ে গুন্ডাদের দল আসবে। তাতে তোমাদের কি? হ্যাঁ, এখন তো তাই বলবি, আমাদের কি? মা দেখো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আমার বিন্দু মাত্র ঝগড়া করার মুড নেই। আমার সত্যি মাথাটা ছিঁড়ে যাচ্ছিল যন্ত্রণায়। একটা পেইন কিলার খেয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। পরদিন সকালে ইন্দ্রজিতের ফোনে ঘুম ভাঙল। হ্যাঁ বল। 6 নম্বর। কি? টিভি খুলে দেখ। আর শোন, হসপিটালে আসবি তো? তোর কাছে আমার ফ্ল্যাটের চাবিটা আছে, ঘর থেকে ল্যাপটপটা নিয়ে আসবি। ওদের অফিসের কাজ বলে ম্যানেজ করা গেছে। টিভি খুলে দেখলাম রজত কুণ্ডু, বয়স 16, শ্যামবাজার।
ইন্দ্রর কথা মতন ওর ফ্ল্যাট থেকে ল্যাপটপটা নিয়ে হসপিটালে এসে পৌঁছলাম। ওর কেবিনের বাইরে ধূসর রঙের সাফারি আর চোখে কালো চশমা পরা বেশ লম্বা একটা লোক আমার পথ আটকে দাঁড়ালো। আমার হাত থেকে ব্যাগটা নিয়ে ভালো করে চেক করলো। ল্যাপটপটাও এদিক ওদিক দেখে তারপর ব্যাগ নিয়ে ভেতরে যেতে দিল। বাবা, সেই সিকিউরিটি বসিয়ে গেছে রে। আমার ধারণা লোকটা বোবা। হ্যাঁ হ্যাঁ, লোকটাকে কথা বলতে এই 2 দিনে কেউ শোনেনি। তার মানে কি বোবা নাকি? নয় বোবা, নয় বাঙালি না, একবার দেখতে পারলে বলে দিতাম। ইন্দ্রর কেবিনে ওর সামনের একটা টেবিলে বেশ কিছু ফল আর ফুল দেখতে পেলাম। ফলগুলো বাবা আর মা এসে দিয়ে গেছে, আর ফুলটা দিয়ে গেছে নেহা আর দীপ্ত। নেহা আর দীপ্ত? হ্যাঁ, আর এটাও দিয়ে গেছে। ইন্দ্রর হাতে একটা পেন ড্রাইভ। এটা কি? ওর জন্যই তো ল্যাপটপটা আনতে বললাম। কাকু কাকিমা কি বললেন? বাবা কিছু বলেনি, গম্ভীর হয়ে বসেছিল। মা কান্নাকাটি করলো। যতই মন শক্ত করি রে, মায়ের কান্না দেখলে মন তো ভেজেই। কিন্তু বড় যুদ্ধে নেমেছি, ফেরার আর রাস্তা নেই। পেন ড্রাইভটা ল্যাপটপের সাথে কানেক্ট করে ইন্দ্র। তুই বলছিলি না যে ব্লু হোয়েল আতঙ্ক যখন ছড়িয়েছিল গোটা পৃথিবীতে, সেই সময় অন্য অনেক আনন্যাচারাল ডেথকে এই ব্লু হোয়েলের নামে চালানো হয়েছিল। আমাদের কলকাতা শহরেও এরকম 3টে কেস কিন্তু পাওয়া যাচ্ছে। 3টে? হ্যাঁ, ব্লু হোয়েলে যে ব্যাপারগুলো ছিল, ওই মানে হাত কাটা, আরও কয়েকটা কমন জিনিস, এদের ক্ষেত্রে সে ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যায়নি। 3 জনের ছবি এই মুহূর্তে ল্যাপটপে আমার সামনে। 3টে নিষ্পাপ মুখ। জানি না কিসের নেশায় মানুষ খুনের মতন অপরাধ করে, কিসের জন্য প্রাণ দিতে হয় নিরপরাধদের। তবে এবার যেটা বলবো সেটা এই কেসটার একটা নতুন অ্যাঙ্গেল খুলে দেবে। আমি অবাক হয়ে ইন্দ্রর দিকে তাকালাম। দেখলাম ওর চোখ দুটো জল জল করছে। কোনো একটা দিশা পেলে ওর চোখ দুটো ঠিক এরকম হয়ে যায়। এই ছেলেটার মুখটা দেখ, চেনা চেনা লাগছে। একটা ছেলের ছবি, গায়ের রং বেশ ফর্সা, মাথায় কোকড়ানো চুল, চোখে একটা লাল ফ্রেমের চশমা, বয়স ওই 15 থেকে 16 বেশি না। মুখটা কিছুটা। পুলিশ মন্ত্রী ইন্দ্রজিৎ দত্তর ভাই শুভজিৎ দত্ত। হঠাৎ একটা ঝটকা লাগলো। অবাক হয়ে গেলি না? অবাক হওয়া আরও বাকি আছে। যে সময়ের ঘটনা, তখন ইন্দ্রজিৎ বাবু অ্যাক্টিভ পলিটিক্সে আসেননি, বিদেশে মাস্টার্স করতে গেছেন। কিন্তু আরও একটা ভয়ানক ইন্টারেস্টিং ফ্যাক্ট জানলাম। এই 3 জনের মধ্যে কি কি কমন ছিল জানিস? আমি বোধহয় উত্তরটা জানতাম, কিন্তু মুখে কিছু বললাম না। মৃত্যুর সময় ভোর 3টে থেকে 4টে, বয়স 15 থেকে 16, আর একটা। ওরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে? ওদের ফোনে একটা কমন অ্যাপ ছিল। হ্যাঁ, ফেসবুক হোয়াটসঅ্যাপ তো থাকতোই, তাছাড়া অ্যাপটার নাম কিশোর বন্ধু। যেসব কিশোর কিশোরীরা মানসিকভাবে কিছুটা দুর্বল বা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের সাহায্য করার জন্য লঞ্চ করেছিল এই অ্যাপ্লিকেশন। আর লঞ্চ করা হয়েছিল স্বাস্থ্য মন্ত্রক থেকে। আর সেই সময় স্বাস্থ্যমন্ত্রী কে ছিল নিশ্চয় জানিস? বর্তমান বিরোধী নেতা অনিল সেন। এবার বুঝতে পারলি আমার ওপর আক্রমণ কেন হলো? কারণ এই গোটা চক্রে কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোকের হাত আছে। সেটা অনিল সেন হতে পারে, সেটা ইন্দ্রজিৎ দত্ত হতে পারে, কিংবা অন্য কেউ। কিন্তু একটাই প্রশ্ন, কেন, কি কারণ? আর এইটা ভাবতে গিয়েই তালটা পাকাচ্ছে। তখনই মনে হচ্ছে আমি ভুল পথে ভাবছি। এরা কেন এরকম করতে যাবে? কয়েকটা প্রশ্ন এখনো থেকে গেল। যেমন এই 3 জনের ফোনে ওই অ্যাপ থাকলেও কি আদেও প্রমাণিত হয় যে এই অ্যাপটাই ওদের মৃত্যুর জন্য দায়ী? দ্বিতীয় প্রশ্ন, সেই সময় যদি ওই 3টে কেস হয়ে থাকে, তাহলে আচমকা এতগুলো বছর পর আবার কেন শুরু হলো? মানে মাঝখানের বছরগুলোতে কিছু ঘটলো না কেন? আর শেষ যেটা প্রশ্ন, দীপ্ত আর নেহা এত কিছু জানলো কিভাবে, আর তোকেই বা জানালো কেন? সবকটা প্রশ্নই ভ্যালিড। প্রথম দুটো প্রশ্নের উত্তর আমিও খোঁজার চেষ্টা করছি, আর শেষের প্রশ্নটার উত্তর ওরা আমাকে জানিয়ে গেছে যে ওদের প্রফেশনের জন্য অনেক কেস স্টাডি করতে হয়। তো ওই সময়ে এই 3টে কেস ওদের নজর কেড়েছিল। আমরা আজ যেমন তদন্ত করছি, ওরা সেই সময় তদন্ত করেছিল। হ্যাঁ, ওটা ওদের প্রফেশন না, কিন্তু ওরাও কিউরিওসিটি এর বশে নিজেরাই তথ্য জোগাড় করতে থাকে। এবং ওরা এই সিদ্ধান্তে উপনীত হয় যে এই 3টে কেস ব্লু হোয়েল কেসগুলোর থেকে আলাদা। সরকারকে জানানোর চেষ্টা করে,
কিন্তু বিশেষ লাভ হয়নি। ওরা বলেছে সর্বতভাবে আমাদের সাহায্য করবে। আরও কিছু ওদের জানা থাকলে জানাবে। ওরা পরের মাসে বিয়ে করবে। তাই? কিন্তু আগের দিন মিস ম্যাথিউ চেম্বারে গিয়ে তো মনে হলো না ওদের প্রেম এতটা গাঢ়। ওটাই তো সমস্যা। আমরা যেটা মনে করি সেটা সবসময় সত্যি হয় না, আর আমরা যেটাকে বারবার মিথ্যে বলে ভাবতে চাই সেটাই সত্যি হয়ে দাঁড়ায়। অনেক প্রশ্নের উত্তর খোঁজা বাকি। বেসিক থেকে সরে আসলে হবে না। সব কিছুর ওপরে দুটো প্রশ্ন, রিওয়ার্ডটা কি আর আপসেট হওয়ার কারণটাই বাকি। রজতের কেসটা সম্বন্ধেও এখনো বিশেষ কিছু জানতে পারিনি। চোটটা হাঁটুর কিছুটা ওপরে হওয়ায় হাঁটতে বেশ সমস্যা হলেও ইন্দ্র হাঁটতে পারছে। হসপিটাল থেকে ছুটি হয়ে গেল। গাড়িতে ওকে তুলে সামনে বসলাম, আর ওর পাশে এসে বসল সেই তাল গাছের মতন লোকটা। ইন্দ্র ঠিকই বলেছে, আমারও ধারণা লোকটা কথা বলতে পারে না, যা বলে ইশারায় বলে। কিন্তু শুনতে যে ভালো মতন পায় তার প্রমাণ অনেকবার পেয়েছি। ইন্দ্র অনেকবার কিছু বলানোর চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি। সেদিন রাতে ইন্দ্রর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিলাম। মাকে ফোন করে জানাতেই মা মুখের ওপর ফোনটা কেটে দিল। ইন্দ্র এসে থেকেই ল্যাপটপ নিয়ে বসেছে। ওর বাড়ির ব্যালকানিতে গিয়ে দাঁড়ালাম। সন্ধ্যাবেলার এক মিষ্টি হাওয়া কোথা থেকে এসে দিগন্তের দিকে চলে গেল। বোধহয় দূরে কোথাও বৃষ্টি হয়েছে। এবার নিচের দিকে তাকাতেই দেখি ফ্ল্যাটের ঠিক নিচেই লোকটা দাঁড়িয়ে আছে। উফ, এই লোকটা খেয়ে দেয়ে কাজ নেই, আমাদের পেছনে পড়ে আছে। ভেতরে চলে এলাম। ইন্দ্র জানলাগুলো বন্ধ করে এসিটা চালালো। প্রফেসর নয়ন পাঠকের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। রাতুলদাই যোগাযোগ করিয়ে দিয়েছে। নয়ন পাঠক? সাইবার বিশেষজ্ঞ, লালবাজারের সঙ্গে কাজ করেন ভদ্রলোক। তোকে একটা কথা অনেকদিন বলবো বলে বলা হচ্ছে না। বলে ফেল। আমার এই দীপ্ত ছেলেটাকে সুবিধে লাগছে না ঠিক। দীপ্ত? কে দীপ্ত? ও, মিস ম্যাথিউর। ওকে অসুবিধার লাগার কি হলো? ওর তাকানোটা কিরকম একটা তীর্যক। তাছাড়া আচমকা একটা লোক ওইভাবে এত কিছু জেনে গেল। শুধু জানলই না, সেগুলো তোকে ওরকমভাবে, ও তো আগেও লালবাজারে পেন ড্রাইভটা দিয়ে আসতে পারতো। ও তো বললই পুলিশকেও ভরসা করতে পারেনি, যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের হাত আছে। তবু আমার ঠিক সময় হয়ে গেছে, কলটা করি। ভিডিও কলে প্রফেসর পাঠককে পাওয়া গেল। জানি না ভদ্রলোক কী ফোন ব্যবহার করেন, তবে এর আগে এত পরিষ্কার ভিডিও কল আমি দেখিনি। ভিডিও দেখে মনে হয় ভদ্রলোকের বয়স 35-এর বেশি হবে না। চোখে চশমার কাচ এতটাই মোটা যে তার চোখ দুটো পরিষ্কার দেখা যায় না। হ্যালো স্যার। ইন্দ্রজিৎ বাবু ভালো আছেন? হ্যাঁ স্যার, বেটার। আমি স্যার আপনার বিশেষ সময় নেব না। প্রথম কথা, কোনো অ্যাপ্লিকেশন নিজের থেকে ফোন থেকে ডিলিট বা আনস্টল হয়ে যেতে পারে কি? না, স্বাভাবিকভাবে কোনো অ্যাপই এই কাজটা করতে পারে না, তবে বিশেষভাবে এই অ্যাপ ক্রিয়েট করা পসিবল। আচ্ছা স্যার, আপনি কিশোর বন্ধু অ্যাপটার কথা শুনেছেন? হ্যাঁ, ওটা আগের সরকারের একটা ফেইল্ড প্রজেক্ট। এর বিষয়ে একটু বিশদে বলতে পারবেন? আনফর্চুনেটলি আমি ওই ঘটনার সময় পিএইচডি করতে জার্মানি গিয়েছিলাম। যেহেতু আমি এই লাইনের লোক, আমি সবটা শুনেছি, কিন্তু বিস্তারিত কিছু জানি না। শেষ প্রশ্ন, একটা অ্যাপে ধরুন কোনো গেম খেলে কেউ টাকা পয়সা ছাড়া এমন কি রিওয়ার্ড পেতে পারে? রিওয়ার্ড মিন্স রিওয়ার্ড, মেন্টাল ভ্যালিডেশন নয়। অনেক কিছুই হতে পারে, যেমন ধরুন ক্রিপ্টো, তারপর ধরুন কোনো প্রাইজ, অনলাইনে অফার। অনেক ধন্যবাদ স্যার, আবার প্রয়োজন হলে যোগাযোগ করব। ক্রিপ্টো অনলাইন রিওয়ার্ড? আমার কিন্তু এগুলো মনে হয় না। এগুলো হলে কারো নজর পড়ত, নয় বন্ধুদের বলতো। যেভাবেই হোক পুলিশ জানতে পারতই। একটার পর একটা সুইসাইডের ঘটনা ঘটে যাচ্ছে। উই আর নোভেয়ার ক্লোজ। আমার ভয় যে কোনো মুহূর্তে টিভি খুললে আর একটা। এদিকে রাতুলদার ট্রান্সফার, কিছুই বুঝে উঠতে পারছি না। কাল সকালে একবার বেরোবো। ওই টিকটিকিটা তো গায়ে আঠার মতো লেগে আছে, কাজ করবি কিভাবে? আমার জন্য একটা উইগ আর ফলস গোঁপদারির ব্যবস্থা করবি। পেছন দিক থেকে গ্যারেজের ফাঁক দিয়ে বেরোলে ওরা বুঝতে পারবে না কোন ফ্ল্যাট থেকে আমরা আসছি। পরের দিন ওর কথা মতোই কাজ হলো। আমরা পেছনের দরজা দিয়ে ছদ্মবেশে বেরোলাম। কোথা থেকে জোগাড় করলি? স্কুলের নিতুদাকে মনে আছে, থিয়েটারের? বড্ড চুল করছে। এনে দিয়েছি, এটাই কি বড় কথা নয়? আহা, চড়ছিস কেন? যা গরম। সত্যি বলতে কি, এর আগে আমি এরকমভাবে ছদ্মবেশ নিইনি।
কিন্তু আজ কীরকম নিজেকে হিরো হিরো লাগছিল। বেশ আত্মবিশ্বাস নিয়ে হাঁটছিলাম। কিন্তু লোকটার চাহনি দেখে মনের মধ্যে আত্মবিশ্বাসের জায়গায় ভয় এসে বসল। যা চেহারা, একবার বুঝতে পারলে যে কী অবস্থা করবে। ইন্দ্র সিকিউরিটি ওকে হয়তো কিছু করবে না, তবে আমাকে বগল দাবা করে। চোখের দিকে তাকাবি না, সন্দেহ করবে। আমরা বেরিয়ে এলাম। পেছন দিকে আর চোখে তাকিয়ে দেখলাম লোকটা এখনও আমাদের দেখছে। তাহলে কি সত্যি সন্দেহ করলো? শোন, তুই থানার কাছে গিয়ে রাতুলদাকে ফোন করবি, তারপর আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবি, আমার কিছু কাজ আছে। তুই একা যাবি? হ্যাঁ, আমি যেসব জায়গায় যাব সেখানে দুজন গেলে সন্দেহ করবে। জানিসই তো, সরকারও এখন এই মুহূর্তে আমাদের পক্ষে নেই। ইন্দ্রর কথা মতন আমি রাতুলদাকে ফোন করে বাইরে অপেক্ষা করছিলাম। রাতুলদা দেখি আমাকে দেখেও না দেখার ভান করে এদিক ওদিক দেখছে। পকেট থেকে ফোনটা বের করে কিছুক্ষণ অধৈর্য হয়ে ফোনটা আবার পকেটে ঢুকিয়ে নিল। এবার ব্যাপারটা বুঝতে পেরে আমি গলাটাকে একটু সরু করে বিকৃত করে বললাম, আপনি কি সৌরভ বাবুকে খুঁজছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। উফ নিতুদা, যুগ যুগ জিও। রাতুলদা যখন চিনতে পারেনি তখন তাল গাছের সাধ্য নেই। ছদ্মবেশ ছাড়া বেরোনোর উপায় নেই তো। আরে সত্যি 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 চিনতে পারিনি। আরে ইন্দ্র কোথায়? ও আসছে কিছু কাজ সেরে। বেশ কিছুক্ষণ হয়ে গেল, ইন্দ্রর কোনো চিহ্ন নেই। ফোন করলাম দুবার, ধরল না। ইন্দ্র তো ইরেসপন্সিবল নয়, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আরে ওই তো কিছু দূরে দেখলাম মুখে রুমাল দিয়ে ইন্দ্র আমাদের দিকে কিছুটা আড়ষ্টভাবে হেঁটে আসছে। দেখে মনে হলো উত্তেজিত। এইখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। রাতুলদা, আমরা বরং ফ্ল্যাটে যাই, তুমি এসো। ওকে, আধ ঘন্টা। এদিকে আমরা ফিরে দেখি হুলুস্থুলু কাণ্ড। ইন্দ্রর ফ্ল্যাটের নিচে গ্যারাজের কাছটায় ভিড় জমে রয়েছে। আচ্ছা সরুন সরুন দেখি, আমরা পুলিশের লোক, সরুন। ভিতরে ঢুকে দেখি তাল গাছ চিত হয়ে পড়ে আছে। মাথার পাশ দিয়ে রক্ত মেঝে ভিজিয়ে দিয়েছে। ইন্দ্র গিয়ে নাকের কাছটায় হাত দিল। বেঁচে আছে। সোসাইটির চেয়ারম্যান বিমলবাবু জানালেন উনি অ্যাম্বুলেন্সকে জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের শব্দ কানে এলো। চল একবার ফ্ল্যাটে যেতে হবে। যা সন্দেহ করেছিলাম তাই। ইন্দ্রর ফ্ল্যাটের দরজা ভাঙা। ওর ল্যাপটপটা মাটিতে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। সেন্টার টেবিলটা অণু পরমাণুর মতন টুকরো হয়েছে। হঠাৎ ইন্দ্র প্রচণ্ড জোরে হেসে উঠল। ইঁদুর কলে ধরা পড়েছে। কিছুক্ষণ পর রাতুলদা এলো। সে অবস্থা দেখে স্তম্ভিত, আর বোধ হয় ইন্দ্রকে দেখে আরও অবাক হয়ে গেছে। ইন্দ্র খানিকক্ষণ থেকে থেকে পা নাচাচ্ছে আর হাসছে। রাতুলদা, এভাবে একটা লোক ছদ্মবেশে আমাদের সামনে দিয়ে। খুনিকে আমরা চিনি, ভীষণভাবে চিনি। পুরো কাজটা সামনে থেকে, মানে আমরা অনেক সময় সামনে থাকতেও কোনো জিনিসকে দূরে খুঁজি। মানুষের লোভ মানুষকে এতটা নিচে নামিয়ে এনেছে। কে? তোমরা কেউ এমপ্যাথি পর্ন ইন্ডাস্ট্রির নাম শুনেছো? এমপ্যাথি পর্ন? ইয়েস। আমি যে গল্পটা এখন বলবো সেটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে, কিন্তু আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। এই ইন্ডাস্ট্রিটার ব্যাপারে বলার আগে আমি কবে এবং কিভাবে জানলাম সেটা বলি। আমি যে কম্পিউটার সায়েন্স আর টেকনোলজি নিয়ে অল্প বিস্তর পড়াশোনা করি সেটা তোর জানা আছে। জিনিসটা আমার বলা যেতে পারে খুব আগ্রহের। যখন আমি জানতে পারি ব্লু হোয়েলের সব ঘটনার পেছনে ব্লু হোয়েল ছিল না এবং ওই সময়ে আরও অনেক কিশোর কিশোরী একইভাবে আত্মহত্যা করেছে, তখন একটু ঘাঁটাঘাঁটি করতে গিয়ে আমার কাছে এই শব্দটা চলে আসে। আমি জানতাম না যে এই শব্দটা এই কেসটার এইভাবে নিষ্পত্তি করতে পারবে। ইন্দ্র, তোর কথা কিন্তু খুব একটা বুঝতে পারছি না। এই এমপ্যাথি ইন্ডাস্ট্রি বা এমপ্যাথি পর্ন ইন্ডাস্ট্রি আমার মতে অন্ধকার জগতের অন্ধকার দিক। কতটা মানসিক বিকারগ্রস্ত হলে কোনো মানুষ এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারে আমার ধারণার বাইরে। সহজ ভাষায় বললে বোঝায় কোনো ক্রাইমের ফুটেজ কোটি কোটি টাকা দিয়ে ডার্ক ওয়েবের মাধ্যমে বিক্রি করা হলো এই ইন্ডাস্ট্রির প্রধান কাজ। আর এই টাকার লোভে একদল মানুষ এই ক্রাইমটা করে। আমি আর রাতুলদা চোখ চাওয়াচাওয়ি করলাম। ক্রিমিনাল প্ররোচনা দিয়ে এই কিশোর কিশোরীদের আত্মহত্যার মুখে ঠেলে দেয়।
এবং নিজে ঘটনাস্থলে পৌঁছে ছবি তুলে সেই ছবি লক্ষ লক্ষ আমেরিকান ডলারে বিক্রি করে। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। কারা কেনে সেই ফুটেজ? আর একদল বিকৃত মানুষ। এরা নিজেদের বিকারগ্রস্ত মনকে ওই ফুটেজগুলো দেখিয়ে তৃপ্ত করে। এটাও সম্ভব? অপরাধ বিজ্ঞানে পড়ানো হয় পৃথিবীতে মানব বিজ্ঞানের সবচেয়ে কম ডিসকভার করা জিনিস হলো মানুষের মন। আমাদের যেটা ভাবতে অসম্ভব লাগছে সেটা পৃথিবীর কোনো প্রান্তে মানুষ বসে করে দেখাচ্ছে। খাস বাংলায় বসে করে দেখাচ্ছে হয়তো আমাদের শহরেও। মাই গড! এই কেসটার সাথে ইন্ডাস্ট্রির রিলেশন পেলি কিভাবে? ব্লু হোয়েলের সময় এই ইন্ডাস্ট্রির কথা প্রথম প্রকাশ্যে আসে। বললামই তো, আজ প্রফেসর পাঠকের বাড়িতে গিয়েছিলাম। ভদ্রলোক এমপ্যাথি পর্ন ইন্ডাস্ট্রি নিয়ে নিজেও পড়েছেন, তার রিসার্চ পেপারও আছে, এআই অ্যান্ড এমপ্যাথি ম্যানিপুলেশন থ্রু অ্যাডাপটিভ লার্নিং মডেল। ভদ্রলোক আমায় অনেক তথ্য দিলেন। তারপর একটা আশ্চর্য ঘটনা ঘটল। ডার্ক ওয়েবে গিয়ে দেখলেন একটা ভিডিও যেখানে একটি ছেলে ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে, আর সেই ভিডিওর দাম ধার্য করা হয়েছে $10 মিলিয়ন। ভিডিওটা ব্লার করা, যারা কিনবে তারা পুরোটা পাবে। সত্যি বলছি সৌরভ, রাতুলদা, আমার ইনস্টিংক্ট থেকে জানতে গিয়েছিলাম। কেঁচো খুঁড়তে গিয়ে যে কেউটে বেরিয়ে পড়বে আমার ধারণা ছিল না। ভদ্রলোককে আইপি অ্যাড্রেস হ্যাক করতে বলেছি, আর এই কাজটা আজকেই হয়ে যাবে। কিন্তু ক্রিমিনালকে আমি ধরে ফেলেছি। এইসব কিছুর ফাঁকে আমি একটা টোপ ফেলে এসেছিলাম ক্রিমিনালের জন্য। টোপ গিলেছে, তার জন্যেই আজ এই অ্যাটাক। কে ক্রিমিনাল? সে তো ইনফ্লুয়েন্সিয়াল। একদম, আমাদের ভীষণ পরিচিত। আজ কিছু প্রমাণ জোগাড় করা বাকি আছে, তাই নামটা বলছি না। কালকেই নাটকের জবনিকা পতন হবে। কিন্তু ক্রিমিনাল কাজটা করলো কিভাবে? হ্যাঁ, এই পয়েন্টটাই আসি। একটা কমন কানেকশন এই ছোট ছোট ছেলেগুলোর মধ্যে ছিল, যেটা আমাদের বড় বড় চোখে খুব সাধারণ মনে হয়। আমি আজ খোঁজ নিয়ে জানতে পারি অহনের বাবা মায়ের সাথে দাদু দিদার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এমন খারাপও ছিল না যে পুলিশকে বলার মতো, প্রতিবেশী বা বন্ধুদের বলার মতো, কিন্তু এইটুকুই ওই কিশোর মনের মধ্যে প্রভাব ফেলে। এদিকে খুশির মা ছিল না। খুশি বাবাকে ভালোবাসলেও মায়ের অভাব খুবই বোধ করত, কারণ বাবা মায়ের মধ্যে মাঝে মাঝেই ঝামেলা হতো। ওরা শিক্ষিত পরিবারের, সেই ঝামেলা বাইরের লোক বুঝতো না ঠিকই, কিন্তু ওরা তো বুঝত। কারো বাড়ি থেকে প্রচণ্ড চাপ ছিল, আর সেইগুলোই ওদের ভার্নারেবল করে তুলেছিল। আমি ওদের আপসেট থাকার পেছনে বড় কারণ খুঁজছিলাম, কিন্তু বেসিক চাইল্ড সাইকোলজি, ক্রিমিনাল ওয়ান অ্যাট এ টাইম, র্যান্ডম, এরকম ভার্নারেবল কিশোর কিশোরীকে পিক করেছিল ফেসবুকের মাধ্যমে। মন খারাপ ঠিক করবার জন্য একটা সিমিউলেশন গেম। সবাই যে এই গেম ইনস্টল করেছিল তাও নয়, আবার সবার ফোনে এই অ্যাপ রান করানো হয়েছিল তাও নয়। ফোনের লোকেশন, ফোনের টাইম অনুযায়ী কাজ করতো অ্যাপটা। যারা এই গেমের একটার পর একটা লেভেল পার করে প্রভোক্ট হয়ে শেষ লেভেল খেলতে চায়নি, তাদের ডেটা ক্রিমিনাল নিজে বা অন্য কাউকে দিয়ে হ্যাক করিয়ে করেছে ব্ল্যাকমেল। অহনের ক্ষেত্রে ওর দাদু দিদার ডিটেলস দিয়ে ওকে ব্ল্যাকমেল করা হয়েছিল বলে আমার বিশ্বাস। আমি তো বেসিক লিডটাই পেতাম না এই ক্রাইমটা হচ্ছে কি করে, যদি না খুশির ডায়েরিটা পাওয়া যেত। তুই যে একটা রিওয়ার্ডের কথা বলছিলি, মন ভালো করার বিভিন্ন জিনিস, যেমন ধর বাবা মায়ের সাথে ফটোর কোলাজ, দাদু দিদার কেক কাটার ভিডিও, এগুলোও তো ওদের কাছে রিওয়ার্ড। এগুলো থেকেও তো, আর তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস এআই এর মাধ্যমে এই অ্যাপের সাহায্যে হয়তো বিভিন্ন খুশির ছোট ছোট জিনিস ওদের সামনে তুলে ধরা হয়েছিল। কোনো ভয়েস নোট, কোনো ভিডিও। ওদের কাছে তো টাকা পয়সার থেকেও অনেক বেশি মূল্যবান স্নেহ, ভালোবাসা। আর জানোয়ারটা সেটাকেই হাতিয়ার করে। ছি, এক এক করে টার্গেট করে ওই স্থানে পৌঁছে গিয়ে আড়াল থেকে ছবি তুলত। বাট কেউ দেখতে পেল না। সময়টা ভোর 4টের সময়। লোকেশনগুলোতে আশপাশের দোকানপালা খুব কম। একটা লোক আড়াল থেকে ছবি তুলে সেটা দেখা ওই সময় বেশ কঠিন, কিন্তু একটা প্রবলেম করেছিল খুশির সময়। আমার দৃঢ় বিশ্বাস খুশির ছবি পায়নি ক্রিমিনাল। খুশির ইনসিডেন্টটার জন্যই আমি অন্যরকমভাবে ভেবেছি। আবার এই জায়গাটাই একটা খটকার জায়গা তৈরি করেছিল, কিন্তু এটা মেশিন এরার, হিউম্যান এরার নয়। যাই হোক, আর কিছু বলবো না। তুই বল, তুই কি জয়েন করেছিস অফিস? কাল করব ভেবেছিলাম, কিন্তু করে ফেল। কাল গোটা দিন বিশেষ কোনো কাজ নেই, কয়েকটা ছোটোখাটো কাজ আছে, আর 10টার মধ্যে চলে আসিস। খাওয়া দাওয়া একসাথেই করব।
তোর নিরাপত্তা নিয়ে আমি কিন্তু কনসার্নড। ইঁদুর কলে একবারই ধরা দেয় রাতুলদা। রাত যেন কাটতেই চায় না। কাল কি হবে কে জানে। রাতে বিছানায় শুয়ে মনের মধ্যে একটা শিহরণ অনুভব করছি। ইন্দ্র বলল খুনি আমাদের চেনে। মন্ত্রী ইন্দ্রজিৎ, বিরোধী নেতা অনিল সেন, দীপ্ত, এই ছেলেটাকে আমার কোনোদিনই সুবিধের লাগেনি। নাকি সৎ ভালো মানুষের মুখোশ পড়ে থাকা নেহা, নাকি ওদের সামনে রেখে নেপথ্যে থেকে মিস মিলি। কিন্তু ইন্দ্র বলল ইনফ্লুয়েন্সিয়াল। তাহলে কি মন্ত্রী? যা কি সব ভাবছি। কিন্তু এইসব খুনগুলোর মাস্টার মাইন্ড আমাদের পরিচিত। কি করি? সে লুকিয়ে কাজটা। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। পরের দিন অফিসে যাব, আমার পথ আটকে মা দাঁড়ালো। শোন, আজ অফিস থেকে ফেরার পথে বাজার করে আনবি। ছেলের বাড়িতে মেয়ের ফ্যামিলি দেখতে আসে বাপের জন্মে শুনিনি। তুই তো যাবি না। আজকে আসতে বারণ করে দাও, আজ আমার কাজ আছে। আমি কোনো কথা শুনবো না, যেটা বললাম মাথায় থাকে। অফিসে গিয়ে মন বসল না। আজ আউটডোরে বিশেষ কাজ ছিল না। দু একদিন পর ফিল্ডে পাঠাবে। কেবল মনে হচ্ছে আজ রাতে কি হবে। কে আসল মাস্টার মাইন্ড? কেন এতগুলো ছোট ছেলেমেয়ের প্রাণ নিল? এরকম একটা ঘৃণ্য অপরাধ কে করতে পারে? সব ভাবতে ভাবতে অবচেতন মনে মায়ের হুকুম মনে পড়ে গেল। মনে টেনশন, ভয়, তার সঙ্গে বিষণ্ণতা মিশিয়ে কিরকম যে একটা অনুভূতি সঞ্চার হলো, লিখে বোঝাতে পারবো না। রাতুলদাকে ফোন করলাম। একটা প্ল্যান হলো। আমি যদি 10টার আগে না বেরোতে পারি, 10টা নাগাদ আমাকে একটা মিস কল করবে। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। মেয়ের বাড়ি থেকে লোক এসেছে, দোতলার বাইরে ঘরটাতেই বসেছে। আমার মেশোর কোনো এক দূর সম্পর্কের আত্মীয়। এসেছে তো এসেছেই, ওঠার নাম আর করছে না। 10টা বেজে গেল। থেকে থেকে বুকটা ধক করে উঠছে। 9:30 বাজল, 9:45, 9:55। কারোর কোনো কথা কানে ঢুকছে না। কাকে কেমন দেখতে, না সেটাও লক্ষ্য করতে পারছি না। ঠিক 10টার সময় মিসড কল। সরি, আই হ্যাভ টু টেক দিস বলে ভেতরের ঘরে চলে এলাম। দরজাটা খুলে ব্যালকনিতে। নিচে রাতুলদা দাঁড়িয়ে আছে। এবার ধীরে ধীরে রেলিং থেকে দোতলার কার্নিশে পা দিলাম। মনে হচ্ছে বুক থেকে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। তারপর মোটা পাইপ বেয়ে ধীরে ধীরে নিচে নেমে লাফ দিলাম। বউ তো পালায়, বড় আজকাল পালাচ্ছে। লাগেনি তো? না, ফোনটা অফ করে দিই। জানি না এসে বাড়িতে ঢুকতে দেবে কিনা। জয় মা তারা। চল, আর দেরি নয়। ইন্দ্রর ফ্ল্যাটে এসে পৌঁছলাম। বেল বাজাতেই খুলে দিল। লকার থেকে ওর স্কাই ইগল পিস্তলটা বের করেছে, পরিষ্কার করছে। লাইসেন্স আছে? রাতুলদার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো ইন্দ্র। দেখো, যারা অপরাধ করে তাদের ধরাটা আমার কাজ, অপরাধ করাটা নয়। দেখাবো লাইসেন্স? না, পরে দেখাতে হতে পারে, তাই বললাম। তোমরা সঠিক সময় এসেছো। প্ল্যান অফ অ্যাকশনটা বলে দিই। ইন্দ্রর কথা শুনেই মনের মধ্যে একটা রোমাঞ্চ অনুভব করছিলাম, কিন্তু তার সাথেই মনের মধ্যে এক অজানা আতঙ্ক দানা বাঁধছিল। হাত দুটো ভীষণ ঠান্ডা হয়ে গেছিল। ইন্দ্রর কথা মতন আমরা গাড়িতে উঠলাম। ঠিক রাত 11টার সময় আমাদের গাড়ি পার্ক সার্কাসের দিকে ছুটল। তারপর বেশ কিছুটা এগিয়ে একটা গলির সামনে দাঁড়ালো। এখানে দাঁড়াও, আমি চাই না ক্রিমিনাল সতর্ক হয়ে যাক। আমরা 3 জন গাড়ি থেকে নেমে একটা গলির ভেতরে ঢুকলাম। এখানে রাস্তা ভীষণ ফাঁকা। দু একটা কুকুর থেকে থেকে কিছুটা আমাদের ফলো করে আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছে। দূরে গাড়ির শব্দ কানে আসছে। মাঝে মাঝে একটা আলতো হাওয়া আমাদের কাছে এসে ছুঁতে না পেরে হারিয়ে যাচ্ছে। একটা ছোটখাটো পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালাম। রাতুলদা, দরজা ভাঙতে হবে। রাতুলদা ওর পকেট থেকে একটা পিনের মতন সরু যন্ত্র বের করল। তারপর দরজার বাইরের লকটায় চাপ দিতে খুট করে একটা শব্দ হলো। দরজাটা খুলে গেল। আমরা খুব সন্তর্পণে ভেতরে ঢুকলাম। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। এই বাড়িতে যে মানুষ থাকে সেটাই বোঝা যায় না।
আমার পেছন পেছন এসো। আয় আয় আয়, খুব সাবধান, কোনো রকম শব্দ যেন না হয়। ধীরে ধীরে আমরা এগোলাম। একটা ঘর, সেই ঘর পেরিয়ে আর একটা ঘর, তারপর উঠোন, পেরিয়ে আর একটা ঘর। এটাও লকড, ড্যাম। রাতুলদা আবার ওই যন্ত্রটা বের করে তালা ভাঙল। তারপর একটা সিঁড়ি, না সিঁড়িটা উপর দিকে উঠছে না, নিচের দিকে নামছে। কেউ একটা বেশ জোরে গান করছে নিচ থেকে। এবার পা টিপে টিপে নিচে নেমে গেলাম। ইন্দ্রর হাতে পিস্তল, রাতুলদার হাতে। নিচে একটা বড় প্যাসেজের মতন জায়গা, জায়গাটা লাল আলোতে ভর্তি। যত এগোতে লাগলাম সেই বিভৎস বেসুরো গান আরো জোরালো হতে থাকে। If you miss the train I am on, you'll know that I am gone. আমাদের সামনে এখন প্রচুর ছোট বড় কম্পিউটার, প্রত্যেকটা চলছে। প্রত্যেকটা ডিসপ্লেতে কালো স্ক্রিনে কোডের মতন কিছু রান করছে। আচমকা প্রত্যেকটা স্ক্রিনে কোড বন্ধ হয়ে ফুটে উঠল একটা মুখ, আমাদের চেনা। এর সাথে আমরা কথা বলেছি। প্রফেসর নয়ন পাঠক, সাইবার এক্সপার্ট, লালবাজার। তোমরা অনেক লেট করে ফেললে। তোমরা যখন এসে পৌঁছলে আমি তখন আর কোথাও, পাখি ডানা মেলে পালিয়েছে। ভালো খেলেছো তোমরা, ওয়েল প্লেড, কিন্তু বড্ড লেট করে ফেললে। তবুও যেহেতু ভালো খেলেছো তাই একটা রিওয়ার্ড আছে। আমার নেক্সট টার্গেটের ঠিকানাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ছবি তুলে নাও। এবার স্ক্রিনে ভেসে এলো একটা ঠিকানা। সঙ্গে সঙ্গে ইন্দ্র ছবি তুলে নিল। বেশি দূরে নয়। হ্যাঁ হ্যাঁ জানি, খুব কাছে। এখন কটা বাজে ঘড়ি দেখে নাও, 4টে অবধি সময় আছে। বাঁচাতে পারলে বাঁচাও। বেরোতে গিয়ে শেরের কাঁচটায় রাতুলদা এক আর্তনাদ করে ছিটকে সরে। এতই সোজা? তোমরা না পাকা খেলোয়াড়। ঘরের চারদিকে এক অদৃশ্য বৈদ্যুতিক তরঙ্গ আছে। তোমরা ঘরে ঢুকে সেন্সর অ্যাক্টিভেট করেছো। চিন্তা নেই, ঠিক 3:50 মিনিটে ওটা নিজের থেকেই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। রাতুলদা পকেট থেকে ফোনটা বের করলো। লাভ নেই, এই ঘরে নেটওয়ার্ক নেই, কিছু একটা এমন করে রেখেছে। ভিডিওটাও রেকর্ডেড। আমার দৃঢ় বিশ্বাস লোকটা বেশি দূর পালাতে পারেনি। আমার ইনস্টিংক্ট বলছে এতটা আগে চলে আসবো ও ভাবতে পারেনি। নয়তো এই বাড়িতেই আছে, না হলে খুব কাছেই। কিন্তু আমরা বেরোবো কিভাবে? তোমার ফোর্স এখন এসে পৌঁছবে। তোর কথা মতো 1 ঘন্টা বলে রেখেছি। এখন 1 ঘন্টা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ওদের লাইভ লোকেশন? হ্যাঁ, শেয়ার করা আছে। এখান অবধি নেটওয়ার্ক কাজ করছে। ওদের যথেষ্ট বুদ্ধি আছে যে ওরা আমাদের ট্র্যাক করতে পারবে। ওরা একবার এসে পৌঁছলে সময় কাটে না, প্রত্যেকটা মিনিট কে 1 ঘন্টার মতন মনে হয়। আমরা প্যাসেজটার মেঝেতে বসেছিলাম। আচমকা দেখলাম ইন্দ্র উঠল। তারপর যেটা করল সেটা আমি একেবারেই ভাবিনি। ও এগিয়ে গিয়ে পাঠকের একটা কম্পিউটারের সিপিইউতে এমন সজোরে লাথি মারল যে ওটা ভেঙে চৌচির হয়ে গেল। তারপর একটা মনিটর ছুঁড়ে ফেলল সামনের দিকে। হেল্প কর। একটা একটা করে সমস্ত মেশিন আমরা ভেঙে ফেললাম। এবার বেরোনো যাবে না, এটা সময় কাটানোর একটা খেলা ছিল মাত্র। মানে তুই এভিডেন্স নষ্ট করলি? তোমার মনে হয় এই কম্পিউটারগুলো থেকে তুমি কোনো রকম এভিডেন্স পেতে? খেলাটা এনজয় করলাম। আমি জানি ওটা খেলা ছিল না, সেদিনের একটা ছোট্ট প্রতিশোধ ছিল। 1 ঘন্টা পর অনেকের গলা আর পায়ের শব্দ শোনা গেল ওপর থেকে। নিচে নিচে নিচে। এরপর দেখলাম 5-6 জন সশস্ত্র কনস্টেবল নিচে নেমে এলো। এগিয়েও না, আমাদের চারপাশ ইলেকট্রিকের অদৃশ্য তার দিয়ে ঘেরা। আপনারা বাড়ির মেন ইলেকট্রিক কন্ট্রোলটা খুঁজুন, ওটাকে নষ্ট করুন। কোনো সুইচ অন অফ করতে যাবেন না, একেবারে ভেঙে ফেলুন। কিছুক্ষণ পর জোরালো একটা শব্দ, তারপর ঘরের সমস্ত লাল আলো নিভে অন্ধকার হয়ে গেল। ফোনের টর্চ লাইট জ্বালালো ইন্দ্র। নেটওয়ার্ক ফিরে এসেছে। এরপর আমরা এগোতেই বুঝতে পারলাম আর কারেন্ট লাগছে না। কিন্তু ওই সব করতে গিয়ে যেটা খেয়াল হলো,
সময় রাত 2:30। এক কনস্টেবল আমাদের দিকে এগিয়ে এসে জানালো, ঠিক রাত 2টো নাগাদ একটা গোলাপি রঙের গাড়ি এই গলি দিয়ে বেরিয়েছে এবং পুলিশ ওর পিছু নিয়েছে। গাড়িটা এয়ারপোর্টের দিকে গেছে। শাবাশ! আমার ইনস্টিংক্টকে আমি কোনোদিনও সন্দেহ করিনি। শোনো, আমাদের এখন মেইন কাজ ওর প্ল্যান এক্সিকিউট না হতে দেওয়া। অলমোস্ট 3টে বাজে। আমরা ছেলেটি বা মেয়েটির প্রাণ বাঁচাতে পারবো। আমার সাথে একটা 7-8 জনের টিম যাবে। সুইসাইড প্রিভেনশন টুলস, নেট যা থাকে সব কিছুর ব্যবস্থা করো। আমাদের গাড়ি এসে থামলো এমন একটা গলির সামনে যেখান দিয়ে গাড়ি তো দূরস্থান, একজন মানুষও ঠিক করে হেঁটে যেতে পারবে না। আর সেই গলির সামনে রাস্তার কাজের জন্য অনেকটা খোঁড়া। পেছন দিয়ে যেতে হবে। পেছন দিকে ঘুরেও আর একটা রাস্তা। পৌঁছতে অনেকটা সময় লেগে গেল। ঘড়ি দেখাচ্ছে 3:45। এবার কোন বাড়িটা কি করে বুঝবো? সবার বাড়িতে কি খোঁজ করে সতর্ক করা ঠিক হবে? এদিকে যে সময় এগিয়ে যাচ্ছে, আলো ফোটেনি, সবাই এখনো ঘুমোচ্ছে। সব বাড়ির সামনে টহল দিল পুলিশ, কোথাও কিছু দেখা গেল না। এদিকে সময় প্রচণ্ড দ্রুত এগোচ্ছে। হঠাৎ একজন কনস্টেবল একটা বাড়ির দিকে আঙুলের ইশারায় দেখালো। আমরা ভোর হওয়ার আগের হালকা নীল আলো আর রোড লাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলাম বাড়ির ছাদে একটি ছেলে হাতে মোবাইল নিয়ে একটু একটু করে এগোচ্ছে। তোমরা সামনের দিকে যাও। ইন্দ্র, তুইও সামনের দিকে যা। সৌরভ, আরেকবার পাঁচিল বেয়ে উঠতে হবে, পারবে তো? একদম। কেউ তাড়াহুড়ো করবে না, কেউ কোনো জোরে শব্দ করবে না, যতটা সম্ভব আস্তে আস্তে। মনে হচ্ছে বুকের মধ্যে কেউ ঢেঁড়া পেটাচ্ছে। আমরা সন্তর্পণে কিন্তু দ্রুত পায়ে বাড়ির পেছনের দিকে এগোলাম। ইন্দ্র আর 7-8 জন চলে গেল সামনের দিকটায়। আমি আগে উঠব, তারপর তুমি। আমার ওঠাটা খেয়াল রেখো। রাতুলদা বাড়ির জানলার পাইপ কার্নিশে পা রেখে উঠে গেল উপরের দিকে। নিঃশব্দে নামলো ছাদে। ইশারায় আমাকে উঠে আসতে বলল। আমি ঘড়িতে দেখলাম 3:57। তারপর আমি উঠলাম। ওঠার সময় মনে হচ্ছিল যদি একবার হাত ফসকায় তবে সবটা মাটি হয়ে যাবে, সবটা। এত পরিশ্রম, কিন্তু খুব সহজেই আমি উপরে উঠে এলাম। আমরা ছাদে যে এসেছি, ছেলেটি যে টের পেয়েছি এমন কিছু বুঝতে পারলাম না। মন্ত্রমুগ্ধের মতন ফোনটা সিঁড়ির কাছে রেখে ছাদের রেলিংয়ে উঠে দাঁড়ায়। আমরা ধীরে ধীরে পেছন থেকে এগোচ্ছি। সবটাই টাইমিংয়ের বিষয়। আমরা জানি না আমরা যদি মিস করি তাহলে সামনের ওরা কি পজিশনে আছে। এইবার দেখলাম রাতুলদা আমাকে হাতের ইশারায় সামনে এগোতে বলে দৌড়তে শুরু করলো। ছেলেটি বুঝতে পেরে পেছনে তাকাতে গিয়ে পা হরকালো। ঠিক সেই সময় আমি আর রাতুলদা ওকে সামনে থেকে জাপটে ধরে নিচে নামিয়ে আনলাম। এদিকটা ওরা দেখে নিক। লেটস চেজ দ্য কালপ্রিট। এয়ারপোর্টে সম্ভবত পুলিশের চেকিং দেখে উত্তর দিকে পালিয়েছে। আমাদের লোক দেখতে পেয়েছে, ওরা চেজ করছে। আমরা ঘুরে গেলে হয়তো পেয়ে যেতে পারি। ফাস্ট। আমাদের বেশি দূর যেতে হলো না। যে গাড়ির নাম্বারটা আমাদের কাছে ছিল সে গাড়িটা আমাদের সামনে এসে পড়ল। ভোরবেলা রাস্তায় বেশি ভিড় নেই, প্রচণ্ড জোরে গাড়ি ছুটছে। আমাদের গাড়িটাও কিন্তু বেশি দূর যাওয়ার আগে পাঠকের গাড়িটা এদিক ওদিক বেঁকে একটা লাইট পোস্টে ধাক্কা মারল। আমরা নেবে গাড়ির দরজা খুলে দেখলাম বিশেষ চোট পাঠক পায়নি। যেটুকু পেয়েছেন তার যন্ত্রণা আর হেরে যাওয়ার রাগ একত্রিত হয়ে মুখ ফুলিয়ে এমন এক চিৎকার করলেন পাঠক, মনে হলো তার চিৎকারে গোটা কলকাতা জেগে উঠবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট, প্রফেসর পাঠক। কোর্টে প্রমাণ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পারবে না স্টেইন মিডিয়া, জুয়ান ক্লার্ক, অ্যাড মার্টিন, এরা তোমার ক্লায়েন্ট, তাই না প্রফেসর? এরা বয়ান দেবে এবার। মনে রেখো প্রফেসর, আমার নাম ইন্দ্রজিৎ সোম। আমার হাতের থেকে রাঘব বোয়ালরা ছাড় পায়নি, আর তুমি তো একটা কেঁচো। দপ করে জ্বলে উঠল পাঠকের চোখ। উঠে এসে আক্রমণ করতে গেল, কিন্তু পারল না। যন্ত্রণায় কোকিয়ে উঠল। তারপর বিষণ্ণ মুখে মাথা নিচু করল। ইন্দ্রর ফ্ল্যাটে বসে আছি আমি, রাতুলদা আর মন্ত্রী ইন্দ্রজিৎ। আমাদের প্রত্যেকের জন্য চা করে আনলো ইন্দ্র।
কীরকম এক ঘৃণ্য অপরাধের সাথে যুক্ত ছিলেন প্রফেসর সেটা তো আগেই বলেছি। এবার বলি আমার সন্দেহ কি করে হয়েছিল। এই এমপ্যাথি পর্ন ইন্ডাস্ট্রির ব্যাপারে যখন আমি জানতে পারলাম তখনই প্রফেসরের লেখা আমার হাতে এলো। খুব ডিটেইল রিসার্চেস। জানেন, লেখাগুলো খুব নর্মাল লাগেনি। বলাই বাহুল্য, কেউ মানসিক বিকারগ্রস্ত না হলে এরকম ঘৃণ্য এক অপরাধের সাথে যুক্ত থাকতে পারে না। সন্দেহ হলো, খটকা লাগলো একটা বিষয় থেকে। এই যে ইন্ডাস্ট্রি, আর এই ইন্ডাস্ট্রির ব্যাপারে এত জ্ঞান লোকটার, আর এরকম একটা কিছুর পেছনে যে এর হাত থাকাটা খুবই স্বাভাবিক। একটা বিষয় আগেও ব্লু হোয়েলের সময় সামনে এসেছিল, যখন ভদ্রলোক রিপোর্টে উল্লেখ করেছেন, কিন্তু এই সময়ে এমন কিছু ঘটতে পারে তার মাথায় এলো না। যদি সত্যিই সন্দেহ হতো তবে তিনি নিশ্চয়ই জানতেন, আমরা একটা ডিরেকশন পেতাম, কিন্তু ভদ্রলোক জানাননি। যদিও এর পেছনে অনেক কারণ থাকতে পারে। এই সন্দেহটা খুব একটা বলিষ্ঠ নয়, কিন্তু আমার ইনস্টিংক্ট, আমি ইচ্ছে করে যাই পাঠকের বাড়ি। আমার যদি সন্দেহ ভুল না হয়, ভদ্রলোক যখন জানেন আমি ওনার লেখা পড়েছি, তখন উনি এই বিষয়ে বলেন, তারপর দেখান ওই ব্লার করা ফুটেজ। এবার ভুলটা করেন পাঠক। এত শার্প মাইন্ডের লোক হয়েও ভুলটা উনি করেনি। তার উপর যেন কোনোরকম সন্দেহ না হয় তার জন্য খুব অনায়াসেই ভিডিওটা বের করে দেখান ভদ্রলোক। কম্পিউটারের বিষয়ে যেহেতু আমার একটু আধটু জ্ঞান আছে, তাই আইপি অ্যাড্রেসটা বের করতে বলি, যা ডার্ক ওয়েব থেকে খুব অনায়াসেই বের করা সম্ভব, আর তার থেকে ক্রিমিনালের ঠিকানা। আমার মনে হয়েছিল সেই ঠিকানা আমি পাবো না, তার আগেই পাখি সরে পড়বে। তাই নোট করে নিই ডিজিটগুলো, আর সেগুলো তুলে দিই আমার আর এক হ্যাকার বন্ধুকে, আর সে আমার সন্দেহকে বিশ্বাসে পরিণত করে। প্রফেসরের বাড়ি যাওয়াটাই ছিল আমার টোপ। জানতাম আক্রমণটা হবে। ক্রিমিনালের বাড়িতে গিয়ে জানিয়ে এসেছি যে ক্রিমিনালকে ধরে ফেলেছি, এবং তারপর কাল রাতের এক্সপেডিশন, এবং সবটাই সবার সামনে। কাল যে ওই চেহারার একটা লোক আমার ফ্ল্যাটের কাছে এসেছিল সেটা ছবি দিয়ে আমার প্রতিবেশীদের দেখালেও ওরা বলে দেবে। ওর ক্লায়েন্টের নাম আমি পুলিশকে তুলে দিয়েছি, সব বিদেশি। এবার কাজ পুলিশের। কিন্তু প্রফেসর তো আড়ালে থেকেও কাজগুলো করতে পারত। হ্যাঁ, কিন্তু এতটা অ্যাক্সেস পেত না। লালবাজারে ঢুকে কলকাতার কোথায় কি কারা কিভাবে থাকছে জানাটা খুব সোজা, পৌঁছে যাওয়াটাও খুব সোজা। আর পুলিশের নাকের তলায় থাকলে পুলিশ দেখতেও পায় না, আর আমরাও সন্দেহ করি না। আর আমার বিশ্বাস কিছু মিডিয়া হাউসকেও লালবাজারের সাইবার বিশেষজ্ঞ হয়ে ফুটেজ তুলে দিয়েছিল এই লোকটা। পুলিশ খুঁজলেই পেয়ে যাবে। আড়াল থেকে হতো না, কেউ বিশ্বাস করতো না। আর একটা কথা মাথায় রাখতে হবে, প্রফেসর আগে লালবাজারে এসেছে, পরে লোভে পা দিয়ে এই লাইনে গেছে। এই লাইনে আসার জন্য কিন্তু লালবাজারে জয়েন করেনি। আচ্ছা, এর সাথে যে কিশোর বন্ধু অ্যাপের কানেকশন, সেটা? সরি স্যার, এরকম কনক্লুসিভ কোনো তথ্য প্রমাণ আমি পাইনি। ওটা নিশ্চয়ই বিচ্ছিন্ন ঘটনা। আমাকে দীপ্ত আর নেহা এই কেসটার ব্যাপারে বলেছিল, অনেক এভিডেন্সও দিয়েছিল। আমি ওই দিকে ভেবে কিছুদিন ভুল রাস্তায় হেঁটেছি। আপনারা সরকারে আছেন এখন, এই বিষয় নিয়ে আপনারা তদন্ত করতে চাইলে আবার করতেই পারেন। আর তখন যদি কোনো রকম কোনো সাহায্য লাগে আমি করতে পারি, আমার এভিডেন্সগুলো তুলে দিতে পারি পুলিশের কাছে। ভাবতেও অবাক লাগে যে এইরকম বিকৃত মনের মানুষও আছে এই পৃথিবীতে। ছি 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 ছি, মানুষ হিসেবে নিজের লজ্জা হচ্ছে। সবশেষে একটাই কথা বলবো, সৌরভ ভাই, তুই কোণে দেখা থুলি পাত্র দেখার মঞ্চ ছেড়ে খুনি দেখার মঞ্চে এলি। ভাই অনেক ধন্যবাদ, আমি তোর জায়গায় থাকলে কিন্তু আসতাম না। এই রে, ফোনটা অন করে দেখি 70টা মিসড কল। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন কোনো গল্প আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
আজকের গল্প পাঠেছিলাম আমি সন্তু। ইন্দ্রর চরিত্রে রাজপ্রতাপ বসু, অন্যান্য চরিত্রে অঙ্কিতা, শ্রীরূপ, শান্তব, দেবাশিস সেনগুপ্ত, শান্তন, সৌরভ, খুশি, সুদীপ্তা, রুভিনা, সৌরভ সাহা, পার্থ এবং মৌসুমী চন্দ্র। গল্পের শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও। প্রচার অলঙ্করণ এবং পোস্টার ডিজাইন রৌনক। আসছে মাসে আপনাদের জন্য থাকছে কিছু দারুণ দারুণ সারপ্রাইজ। সেগুলো কি জানতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফলো রাখতে হবে আমাদের কমিউনিটি সেকশনের পোস্টগুলোতে। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি আসছে শুক্রবার রাত 9টায় আপনাদের জন্য নতুন একটি টান টান থ্রিলার গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমার চ্যানেল রাজদেবী 2.0।